মাইরা ইনায়ার ঘরে এসে ইনায়াকে থম মেরে বসে থাকতে দেখে এগিয়ে যায়। ইনায়ার সামনে অনেকগুলো চকলেট দেখে মাইরা ভুরু কুচকে তাকায়। আপু, এগুলো তোমাকে কে দিয়েছে? ইনায়া হাতের চিরকুট মায়ের দিকে এগিয়ে দিলে মায়েরা দেখে। হায় আপু, এটা তোমার প্রেমিক পুরুষ মনে হচ্ছে। ইনায়া বিরক্ত হয়ে বলে, কচু। মায়েরা অবাক হয়ে বলে, কি বলছো? আচ্ছা, তোমার প্রেমিকের নাম কি? এই লোক আমার প্রেমিক হবে না, কিন্তু এখানে বলছে ফিরে এসেছে। মনে আহ ছিল তা আগে তোমাদের ব্রেকআপ হয়েছে গিয়েছিল, তাই না? আরে না রে বোন, এই লোক চরম বেয়াদব। মাইরা মুখে হাত দিয়ে বলে, বখাটে ছেলে তোমাকে ডিস্টার্ব করছে, দাঁড়াও, আমি তোমার ভাইয়াকে বিচার দিচ্ছি। ইনায়া মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি যাবে ভাইয়ের কাছে? মায়েরা আমতা আমতা করে বলল, তোমার ভাইয়া এখন আমাকে থাপ্পড় মারে না, কিন্তু অদ্ভুত অদ্ভুত আচরণ করে। যাক, উম, যাবো না। ইনা হেসে বলল, বিচার দিয়ে লাভ নেই, এই বখাটে উন্নত মানের। কি সত্যি? হুম, ভাইয়ের ফ্রেন্ড। মায়েরা বিছানায় উপর পা তুলে বসে ভাবুক ভঙ্গিতে বলে, এইবার বুঝলাম আসলে তোমার ভাইয়া বখাটেদের সাথে ঘুরে ঘুরে এমন খাবিশ হয়েছে। দাঁড়াও, আমি বাবাকে বিচার দিচ্ছি। ইনি একটা চকলেট ছেড়ে খেতে খেতে বলল, পাগলি মেয়ে, সে আমার উঠবি। মায়েরা অবাক হয়ে বলে, আমার মনে হচ্ছে তুমি ওই বকাটাই উডবিকে ভিতরে ভিতরে পছন্দ করো, উপরে উপরে ভাব নিচ্ছ। মায়েরার কথা এনে আর থতমত খায়, কে ধরিবাস মেয়ে মাইরা। মাইরা হেসে বলে, তোমরা আমাকে বাচ্চা ভাবলো, আমি কিন্তু অনেক বুঝি, বুঝলে? আসলে লোকটা বখাটে। নাকি শুধু তোমার পার্সোনাল খাতায় সে বখাটে? ইনি অবাক হয়ে তাকায় মায়ের দিকে, চকলেটে একটা কামড় বসে বলে, তুমি যা ভাবছো তাই, কিন্তু ওই লোকটা ভাইয়ের মতো গম্ভীর। ভাইয়াকে মানা যায় কিন্তু বরকে না। মাইরা হেসে বলল, ওদের মন ভালো হয়। ইনে ভুরু কুচকে বলল, তুমি কিভাবে জানলে তোমার ভাইয়ার মন ভালো না? ভাইয়ের তো খারাপ না, শুধু তোমার সাথে কেন এমন করে বুঝি না। মায়েরা মাথা নিচু করে মলিন মুখে বলল, আসলে আমি ওনার থেকে ভেবেছি আপু, বিয়ে জিনিসটা জোর করে হয় না। ওনার পছন্দের মানুষ থাকতে পারে, সেখানে তার বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমার সাথে। আসলে কাউকে মন থেকে মেনে নিতে না পারলে কখনো বিয়ে করা উচিত না, আর এভাবে জোর করে কোনো বাবা মায়ের বিয়ে দেওয়া উচিত না। তোমার বাবা কাজটা ঠিক করেনি। মায়ের কথা শুনে ইনা অবাক হয়ে তাকায় মায়ের দিকে। মায়েরা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আমায় তো জোর করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। বলতে গেলে তার সেই রাগ থেকে ধূপধাপ দু একটা থাপ্পড় খাওয়া যায় আপু। ইনার চোখ ভিজে গেছে মায়ের কথা শুনে। মৃদু স্বরে বলে, তুমি নিজ ইচ্ছায় বিয়ে করেছিলে ভাইয়াকে? মায়েরা হাঁটুতে মাথা থেকে বলে, হ্যাঁ আপু, আসলে আমার বাড়িতে জায়গা নেই আমার জন্য, কিন্তু তোমার ভাইয়ার চুল বড় তো, ও, তাই আমার কাজিনরা বলেছিল আমার বর বুড়ো, কিন্তু এখানে এসে দেখলাম বুড়ো নয়। ভেবেছিলাম 50-60 বছরের কারোর সাথে আমার বিয়ে হয়ে গেছে। সে জায়গায় ভিলেন সুন্দর বর পেয়ে অবাক হয়েছি, সাথে ভালোও লেগেছে। ইনিয়া গালে হাত দিয়ে মন খারাপ করে বলে, আসলে ভাইয়া রাগ বেশি। তুমি কিছু মনে করো না মাইয়া, ভাইরা এমনিতে খুব ভালো, শুধু তোমার ক্ষেত্রে এমন করে বুঝতে পারছি না। মায়েরা মন খারাপ করে বলে, আমি তো বললাম আপু, ওনার জায়গায় উনি অনেকটা ঠিক আছেন। বাবা তুমি আমাকে কত ভালোবাসো, এই বাসায় এসে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি, বুঝলে? ইনে চুপ রইল। মায়েরা নিজেকে স্বাভাবিক করে মৃদু হেসে বলল, আপু, চকলেটগুলো কি খেতে পারি? ইনে রেগে বলল, তুমি পারমিশন কেন না মায়েরা? বড় বোন বলে অথচ পরদের মতো আচরণ করো। মায়েরা ফটাফট চকলেটের প্যাকেট ছেড়ে হেসে বলল, এত বেশি ভাবলে তোমার ভাগে একটাও পৌঁছবে না। ইনি হেসে বলল, না থাকলে তোমার কান টানবো। তুমি বড় বোনের কান মারা খাবে। মায়েরা হাসতে লাগলো। ইনি হাসলো মায়ের দিকে। মায়েরা মেয়েটাকে 90% বাচ্চা লাগলো, মাঝে মাঝে অনেক বেশি বড় বড় লাগে ইনের কাছে। মায়েরা ফিজিক্সের বই নিয়ে বসেছে, তার মাথায় কেমন যেন ভারী লাগছে। আর 20 দিন পরীক্ষা, কিন্তু পড়াগুলো তো গুলে ফেলেছে। অন্য সাবজেক্টগুলোর অবস্থা এত করুণ নয় যতটা ফিজিক্সের অবস্থা। বই নিয়ে ইনার ঘরে গেল। ইনা ফোন স্ক্রল করছিল। মায়েরাকে বই হাতে দেখে জিজ্ঞাসা করলো, কী হয়েছে মাইরা? মাইরা মন মরা হয়ে ইনার পাশে বসে বই এগিয়ে দিয়ে বলে, আপু, আমাকে কয়েকটা অধ্যায় বুঝিয়ে দিবে, আমি পড়ছিলাম, এখন কেমন যেন গুলিয়ে যাচ্ছে।
ইনা মায়ের বই নিয়ে উল্টে পাল্টে বলল। এরপর মাথা তুলে বলে, আমি বোঝাতে পারবো না, কিন্তু তুমি হয়তো কিছুই বুঝবে না। একটু ভেবে বলল, ভাইয়ে পারবে। যাহারা আপুকে তো ভাইয়েই পড়িয়েছিল। মায়েরা ভুরু কুচকে বলল, উনি তো ভার্সিটির ইংলিশ টিচার। হ্যাঁ, কিন্তু তোমাকে ফিজিক্স বোঝাতে পারবে, নো প্রবলেম, এসো। মায়েরা দ্রুত বলে, না না আপু, দরকার নেই। তোমার ভাইয়ে থাপ্পড় খাওয়া চেয়ে ফেল করা ভালো। ইনি অসহায় মুখ করে বলল, মাইরা ভাইয়া কিছু বলবে না, উল্টে তুমি একটা অধ্যায় বুঝতেছিলে, ভাইয়া একটা জায়গায় দুটো অধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে দিবে। মায়েরা বিছানা থেকে নেমে বলে, তুমি তোমার ভাইয়াকে চিনতে পারোনি। ধরো আমি ওনার সামনে পড়তে বসেছি, আর উনি কিভাবে শুরু করবেন আমি দেখাচ্ছি, ওয়েট। এরপর দু হাত কোমরে রেখে ইনার সামনে গিয়ে দাঁড়ালো, হাত উঁচিয়ে গম্ভীর মুখে অ্যাক্টিং করে বলল, ব্লা ব্লা স্টুপিড, ব্লা ব্লা ইডিয়েট, ব্লা 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 ইডিয়েট, ব্লা 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 স্টুপিড, ব্লা ব্লা ব্লা, বুঝেছো স্টুপিড? ইনিয়ার চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়েছে। মায়েরা হঠাৎই হাদিকে থাপ্পড় মারা ভঙ্গি করে বলে, থাপড়া দিয়ে দাঁত ফেলাই দিব স্টুপিড। ইনিয়া তবদা খেয়ে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা তার অ্যাক্টিং শেষ করে লম্বা শ্বাস পেলে, এরপর মুখে হাত দিয়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, তুমি কিছু বুঝছেছ আপু? বোঝনি। বুঝবে কী পাবে? উনি স্টুপিড আর ইডিয়েট ছাড়া কথা বলতে পারেন না, বুঝলেন? এত এত স্টুপিড আর ইডিয়েট এর মাঝে পড়ার লাইন খুঁজে পাবে না। বুঝবে কী করে বলো? আসলে তোমার ভাই একটা গন্ডার, অনুভূতি নেই। জানো, সেদিন আমার গায়ে যত জোরে শক্তি ছিল সব শক্তি দিয়ে কামড় দিলাম, তার কোনো রিয়াকশানে নেই। আরে মানুষকে মশা কামড় দিলে তো ও একটু উয়া করে, এই লোক তো তাও নয়। কী অবস্থা? ইনায়া চোখ বড় বড় করে থেমে থেমে বলে, ভাইয়া। মায়েরা বাম হাত কোমরে রেখে ডান হাত কপালে একটা আলতো থাপ্পড় দিয়ে বলে, হ্যাঁ আপু, তোমার ভাইয়ের কথাই তো বললাম। ইনায়া ঢোক গেলে বলে, তোমার পিছনে ভাইয়া। ইনায়ার কথায় মায়েরা মুখ শুকিয়ে যায়, মুহূর্তে মুখটা অসহায় হয়ে যায়। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে তাকালো, দেখলো তার দুহাত দূরতে ইরফান দাঁড়িয়ে আছে। মায়েরা ঢোক গেল। ইরফানের দিকে ঘুরিয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, আপনি কেন আসলেন? ইরফান তীক্ষ্ণ চোখে মাইরের পানে তাকায়, গম্ভীর গলা বলে, তোমাকে থাপড়াতে। সাথে সাথে মাইরা দু দুহাত দুগালে চলে যায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, না, আমি ওসব আপনাকে বলিনি, আপনার যমজ ভাইকে বলেছি, বিশ্বাস করুন। ইরফান বিরক্ত হয় ইনিয়ার দিকে তাকিয়ে বলে, ভাইজের কল রিসিভ করবি? ইনিয়া মাথা নিচু করে থাকলো, কিছু বলল না। ইরফান ধমকে বলে, কথা কানে গিয়েছে। ইনা মাথা নিচু করে মুখ বাঁকায়, উপর থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইরফান মায়েরার দিকে এগিয়ে এসে বলে, আমার ঘরে এসো। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় দিব ইডিয়েট। কথাটা বলে গটগট পায়ে ইনিয়ার ঘর থেকে বেরিয়ে যায়। ইনিয়া মায়েরার দিকে বই এগিয়ে দিয়ে বলে, ভাইয়ের ঘরে যাও, বুঝিয়ে দিবে। মায়েরা মাথা দুদিকে নাড়ল, না আপু, শুনলে না তোমার ভাইয়া আমাকে মারবে বলে যেতে বলেছে। ইনা বই নিয়ে বিছানা থেকে নেমে, আরে বোকা, তোমাকে বুঝিয়ে দিবে এই জন্য যেতে বলছে, মারলে এখনই মারতো। মায়েরা ভাবলো তাও ঠিক, অতঃপর ইনায়ার হাত ধরে বলল, তুমি আমার পাশে থাকবে, আচ্ছা? ইরফান ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মায়েরা ইনিয়া দরজা খুলতেও দিচ্ছে না, নিজেও খুলছে না। মায়েরা তখনকার তার বলা কথাগুলো শুরুর থেকে ভাবছে। সে শিওর আজ থাপ্পড় পড়বে তার গালে। ইনা হাই তুলছে বারবার। রাত 11টা বাজে। এদিকে মায়েরা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ইনা ঘুম পড়ে যাবে মনে হচ্ছে। মায়েরা পাশে বসার সুযোগও হবে না। এখন তাকে ঘুমাতে হবে। উপায় না পেয়ে ইরফানের ঘরের দরজা বাঁ হাতে ধাক্কা দিয়ে ডান হাতে মায়েরাকে ঘরের ভিতরে ধাক্কা দেয়। মায়েরা বুঝতে পারেনি ইনায়া এমনটা করবে। মিটমিটে আলোয় ঘেরা ঘরে মায়েরা হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু মেঝেতে নয়, ইরফানের উপর। মায়েরা পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইনিয়া এখন তাকে আর সঙ্গ দেয় না, বাঘের মুখে ধাক্কা মেরে চলে গেছে। ইরফান গম্ভীর গলায় শান্ত কণ্ঠে বলে, সারা রাত এইভাবে থাকার ইচ্ছে নিয়ে এসেছো স্টুপিড? মায়েরা দ্রুত ইরফানের থেকে দূরে সরে যায়। ইরফানের পরনে শার্ট নেই। মায়েরা এদিক ওদিক তাকায়, আপনার জামা কাপড় নেই? ইরফান কফির মগে চুমুক দেয়, কিছু বলে না। মায়েরা মনে হলো সে ফেল করবে। একবার ফেল করলে কিচ্ছু হবে না। এই গন্ডারের কাছে পড়ার ইচ্ছে নেই। উল্টে ঘুরে যেতে নিলে ইরফান তার আগে এগিয়ে গিয়ে
তার ঘরের দরজা লক করে দেয়। মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফান ঘরের লাইট জ্বালিয়ে সোফায় বসে সামনে কফির মগ রেখে বলে, কাম। মায়েরা এগিয়ে আসে, সোফায় ছোট টুলে এসে ইরফানের দিকে বই এগিয়ে দিয়ে কোমরে ডান হাত দিয়ে বলল, আপনি শার্ট পরুন, নয়তো আমি আপনার কাছে পরবো না। ইরফান মায়ের কথা পাত্তা দিল না, বই উল্টে রেখে রেগে বলল, জীবনে বই খুলেছিলে? মায়েরা আমতা আমতা করলো, হ্যাঁ আমি পড়েছি, শুধু দাগাইনি। এর পেছনে একটা মহৎ কারণ আছে, আর সেটা হলো বইটা অনেক কষ্ট করে ছাপিয়েছে মানুষ। তাই আমি কষ্ট করে করা কাজটাকে সম্মান করতে বইটাতে নতুন রেখেছি, বুঝলেন? একটা দাগ লাগাতে দেনি। ইরফান বিরক্ত হয়ে মায়ের দিকে তাকে দাঁতে দাঁত চেপে ধমকের স্বরে বলে, থাপড়ায় দিয়ে সব দাঁত ফেলাই দেবো, স্টুপিড। এক্সাম 1 সপ্তাহ পর, আর তুমি ফাজলামি করছো এখন? ইরফানের ধমকে মায়েরা কেঁপে ওঠে। এদিক ওদিক তাকে কিছু একটা ভেবে বলে, কখনো শুনেছেন কোনো টিচার তার স্টুডেন্টকে খালি গায়ে পড়ায়? আপনি তো পড়ানোর নাম করে খালি গায়ে বসে আমার দাঁত ফেলে দিতে চেয়ে ফাজলামো করছেন। ইরফান রাগে হাতের বই ছুঁড়ে মারল। মায়েরা ভয় পেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান চোখ বুজে কয়েকবার শ্বাস নিল, বা হাতের ঘাড় ডলে খানিকটা চুপ করে রইল। এরপর চোখ খুলে শক্ত কণ্ঠ বলে, সিট। মায়েরা ঢোক গিলে আবারও আগের জায়গায় বসে মুখে হাত দিয়ে আছে, কথা বলা যাবে না। সে মুখ খুলে যে ব্রেক থাকে না, ইরফান একটা জেল পেন নেয়, সাথে একটা খাতা মেরে মায়েরাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার মৌলিক ব্যাপারগুলো থেকে বোঝাতে শুরু করে। মায়েরা ভীষণ মনোযোগ হয়ে শুনছে, বোঝার ফাঁকে ফাঁকে ইমরানের দিকে তাকায়। ইরফান ভীষণ সিরিয়াসভাবে পড়াচ্ছে। মায়েরা একটু আড়ালে হাসে। ইরফানের দিকে তাকে বিড়বিড় করে বলে, বুড়ো জামাই থেকে ভিলেন জামাই, মূর্খ থেকে চরম লেভেলের ব্রিলিয়ান জামাই বের হয়ে আসে। হায় হায়, আমার তো কপাল খুলে গেল রে। সে সে সময় ইরফান মায়ের দিকে ভুরু কুচকে তাকায়। মায়েরাকে একা একা বিড়বিড় করতে দেখে রেগে ভোম। এই ইডিয়েটকে বোঝাচ্ছে আর এই একা একা কথা বলছে। ধমকে বলে, হোয়াট হ্যাপেন? মায়েরা থতমত খেয়ে বুকে থুততে বলে, কিছু না কিছু না। ইরফান আর এবার ভেবে 2 হাত গুজে গম্ভীর গলা বলে, বোঝাও। মায়েরা অসহায় মুখ করে খাতার দিকে তাকায়, একটুর জন্য মনোযোগ দেয়নি। তাতে লোকটা ধরে নিল। 2 ঘন্টা যে মনোযোগ ছিল। ইরফান রেগে বলল, কিছু বলছি আমি। মায়েরা খাতার দিকে তাকায়। বর্তনী বা এটা সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের আঁকাবাঁকা চিত্র। মায়েরা তো এসব ভুলেই গিয়েছিল বলে এসেছে, কিন্তু জায়গাটায় এসে মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, বিসমিল্লা। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট? মায়েরা মেখে এসে বলে, প্রিপারেশন নিলাম। শুনুন, আমি আপনাকে বোঝাচ্ছি। প্যারালাল মানে হলো গম্ভীর, রাগী, বদমেজাজি, লালিত চোখ জোড়া এক টিচার তার স্টুডেন্টকে প্রতিনিয়ত বলতে থাকবে, স্টুপিড, ইডিয়েট, থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিব। এইভাবে সেই লাল টিচার স্টুডেন্টকে প্যারা দিতে থাকে। এটাই হলো প্যারালাল। কথাটা বলে ইরফানের দিকে তাকালে সত্যি সত্যি ইরফানের চোখ লাল হয়ে গেছে। মাইরে ঢোক গেল, আমতা আমতা করে বলল, উদাহরণস্বরূপ আপনি লালিত চোখের অধিকারী টিচার, আর আমি অসহায় প্যারাময়ী স্টুডেন্ট। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, চোখ মুখ অস্বাভাবিক শক্ত। মায়েরা আবার আমতা আমতা করে বলল, আমি জানি আমার সংজ্ঞা ভুল, কিন্তু আমি তো যৌক্তিক কথা বলছি। আর বিজ্ঞান মানে যুক্তি, যুক্তি ছাড়া বিজ্ঞান কথা বলে না, আমিও বলিনি। ইরফান রাগে চিৎকার করে বলে, হোয়াট দ্য হেল আর ইউ? কথাটা বলে টেবিলের উপর একটা পাঁচ মারে। মায়েরা কেঁপে ওঠে, দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান রাগে মাথার চুল টেনে ধরল, আর নিতে পারছে না এই বাচালকে। মায়েরা বুঝে যে তার মুখের ব্রেক ভেঙে অনেক কিছু বলে ফেলেছে, আর এখানে থাকা যাবে না। পা টিপে টিপে দরজার কাছে যায়, কিন্তু দরজা খুলতে পারছে না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে মায়ের পিছনে গিয়ে দাঁড়ায়। মায়েরা বুঝতে পারে দরজার সাথে লেগে যায়। ইরফান ঝটকা মেরে মায়েরাকে তার দিকে ফেরায়। মায়ের চোখে পানি জমে এসে। ইরফান রাগ দেখে মেয়েটা এত ভয় পেয়েছে, না জানি তাকে কি করবে। মায়েরা ইরফানের লাল চোখ দেখে আবারও চোখ সয়ে নেয়। ইরফান কিছু বলল না। মায়ের হাত ধরে এনে জোর করে সোফায় বসালো। এরপর মায়ের গা ঘেঁষে সেও বসলো। টেবিলের উপর থেকে স্কচটেপ নিয়ে খুব শান্তভাবে মায়ের মুখ লাগিয়ে দিল। মায়েরা বাধা দিতে চায়,
ইরফান মাইরার দু হাত পিছনে নিয়ে তার বাঁ হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। মায়েরা ঘাড় বেঁকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান ডান হাতে খাতা এগিয়ে আনে, জেল পেন তুলে নিয়ে শান্ত স্বরে বলে, সব কমপ্লিট করে তবেই ঘরের বাইরে পা রাখবে, দ্যাটস ফাইনাল। মায়েরা অবাক হয়ে চেয়ে থাকে। ইরফানের বাঁ পাশে বসায় মাথা তুলে ইরফানের মুখে এবং পাশের পাশটায় তার চোখ পড়ে। ইরফান ঘাড় বেঁকে মায়ের দিকে তাকিয়ে রেগে বলে, আমার মুখে বোঝাচ্ছিস স্টুপিড? মায়ের চোখ সরিয়ে নেয়। তার চোখে জমানো অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে মায়ের মুখ থেকে কস্টেপ খুলে দেয়, তবে হাত ছাড়ে না। মায়ের আর কথা বলে না, দৃষ্টি খাতার পানে। ইরফান চুপচাপ বোঝানো শুরু করে। ভার্সিটি ক্লাস শেষে ফারা ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে এসে কিছুটা দূরে হাঁটলে ইরফানের সঙ্গে দেখা হলে ইরফানকে সালাম দেয়। ইরফান উল্টো ঘুরে ফারাকে সালাম দেয়, এর উত্তর দেয়। অতঃপর বলে, ফাইজ কোথায়? ফারাক মাথা নাড়িয়ে বলে, ভাইয়া আমাকে নিতে আসার কথা, কিছু বলবেন? ইরফান পকেটে হাত রেখে বলে, আমার কল রিসিভ করছে না, ওকে বলবে ফোন করতে। ফারা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, জি আচ্ছা ভাইয়া। এই বলে এগিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ, কিন্তু তার ভাইকে দেখে না, বিরক্ত হয়। তার পাশে ক্লাসের একটা মেয়ে এসে দাঁড়ায়, কার জন্য অপেক্ষা করছো? ফারা রাস্তার দিকে তাকিয়ে বলে, ভাইয়া। কথাটা বলতে কয়েক হাত দূরত্বে শুদ্ধ ডাক, এই মেয়ে এসো। ফারা বিরক্ত হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় সাথে সাথে। তার পাশে মেয়েটা অবাক হয়ে বলে, এটা আমাদের স্যার, তোমাকে ডাকছে কেন? আমার ভাই হয় তাই। এরপর ফারা হাত নেড়ে বলে, আসছি ভাই। ততক্ষণে শুদ্ধ ফারাদের অনেকটা কাছে এসে দাঁড়িয়েছে। ফারার পাশে মেয়েটা শুদ্ধকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। শুদ্ধ ভুরু কুচকে বলে, লেট করছো কেন? ভাইরা মাথা নিচু করলো, কেন রেখেছেন? শুদ্ধ ফারার দিকে একটু এগিয়ে বলে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা ভদ্রতা। ফারা মাথা নিচু করে বলে, মানুষকে অকারণে ব্লেম না দেওয়া ভদ্রতা। শুধু ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। গতকাল ইরফানের উপর বিরক্ত হয়ে এই মেয়েকে একটু তেড়া কথা বলেছে, অমনি তাতে তাকাচ্ছে না। গলা ছেড়ে গম্ভীর গলা বলে, শোনো, আমি তোমার টিচার, তাই আমার ভুল না ধরে নিজের ভুল শুধরাও। এবার ফাড়া মাথা ধরে রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফাড়ার দিকে চেয়ে আছে। ফাড়া রেগে বলল, সেটা ভার্সিটির গণ্ডিতে, এখানে নেই। আপনি জানতো আমি বিরক্ত করছেন কেন? শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, থাপ্পড় খাবে মেয়ে, উঁচু গলা আমার পছন্দ না। ফাড়া মাথা নিচু করে নেয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, গাড়িতে গিয়ে বসো। ভাইয়া আসবে। আসবে না, নিষেধ করে দিয়েছি, তুমি আমার সাথে যাবে। ফাড়া ভীষণ রেগে যায়। আবারও মাথা তুলে দাঁতে দাঁত চেপে বলে, আপনি আমার সাথে, আমি আপনার সাথে যাব না। শুদ্ধ প্যান্টের পকেটে হাত গুজে আরও খানিকটা এগিয়ে এসে ফাড়ার দিকে ভাবে, তোমাকে আমার সাথে যেতে হবে। ফাড়া আরও রেগে যায়, আমি জীবনেও আপনার সাথে যাব না। শুদ্ধর মেজাজ বিগড়ে যায়। ফাড়ার হাত শক্ত করে ধরে। ফাড়া অবাক হয়ে বলে, আরে আমার হাত ছাড়ুন। শুদ্ধ শুনল না, পায়ের গতি বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে বলে, উঠে এসো। ফাড়া শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। শুদ্ধ রেগে কণ্ঠে বলে, ফাড়া আমার ধৈর্যের পরীক্ষা নিও না, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসো। ফাড়ার চোখ টলমল করছে। শুদ্ধ শব্দ করে গাড়িতে উঠে বসে। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসে। আর চোখে একবার ফাড়ার দিকে তাকায়, এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর গিয়ে হঠাৎ শুদ্ধ আবেগী স্বরে বলে ওঠে, মেয়ে যার ভিতরে পড়ে সেই বোঝে, যে পোড়ায় সে বোকা সাজে। ফাড়া চোখ বুজে আছে। শুদ্ধ গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁটের কোনো মৃদু হাসি রেখে উপরে। লং ড্রাইভে যেতে চেয়েছ? শুদ্ধর কথায় ফাড়া চোখ মেলে তাকায়। শুদ্ধ স্টিয়ারিংয়ে ডান হাত রেখে ফাড়ার দিকে তাকিয়ে বলে, আমার বউয়ের হকে আবারও ভাগ বসাতে চেয়েছ? কী সাহস, কী সাহস! ফাড়া ইচ্ছে করলো এই লোকের সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। গাড়ি থামালো। ফাড়া বাম দিকে তাকালে দেখলো তাদের বাড়ি পৌঁছে গেছে। শুদ্ধর দিকে তাকালোই না আর। দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। কি শুদ্ধ কিছু বলল না। ফাড়া তার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ সিটে মাথা এলিয়ে চোখ বুজে বন্ধ করে গেয়ে ওঠে, পাখি আমার নিঠুর বড়, মন বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো বোঝে না। ফাড়ার চোখে পানি গড়িয়ে পড়ে। বাঁ হাতে পানি মুছে নেয়, পায়ের গতি বাড়ে। এক সময় দৌড়ে চলে যায় বাসার ভিতর। পিছন থেকে মৃদু
সুরে কণ্ঠ ভেসে আসে, পোড়া ভালোবাসা বাধা মানে না। শুদ্ধ শুদ্ধ ইরফানের সাথে দাঁড়িয়ে কথা বলছিল ভার্সিটির প্রাঙ্গণে। নিজের খালাতো বোনকে এই ভার্সিটিতে দেখে অবাক হয় শুদ্ধ। এগিয়ে গিয়ে বলে, আরে আপু তুমি এখানে? মিশকা মৃদু হেসে বলে, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। সামনে ক্যাফেতে, চলো গিয়ে বসি। মিশকা হেসে বলে, আচ্ছা চলো। শুদ্ধ পিছু ফিরে বলে, ইরফান আয়। ইরফান অফিস রুমের দিকে যেতে যেতে বলে, তোরা যা। শুদ্ধ মিশকা একটি ক্যাফেতে বসে আছে। শুদ্ধ মিশকাকে অর্ডার করে কথা বললে মিশকা নিজেই 2 কাপ কফি অর্ডার করে। মিশকা আশেপাশে তাকিয়ে নিজেকে সামনে ডাকে, শুদ্ধ। শুদ্ধ ফোন স্ক্রল করেছিল। খালাতো বোনের ডাকে চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে বলে, জি আপু। মিশকা দুহাত জমা করে চোখ বুজে বলে, আমি তোমাকে ভালোবাসি শুদ্ধ। শুদ্ধর মুখের হাসি লেপ্টে ছিল, কিন্তু খালাতো বড় বোনের থেকে এমন কথা শুনে হাসি মিলিয়ে মুখ জুড়ে অবগত ভর করলো। মিশকা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ নিজেকে সামলে বলে, আপু আমি তো তোর ছোট। মিশকা মৃদু হেসে বলে, ব্যাপার না, বয়স ফেক না। তুমি আমায় বিয়ে করবে শুদ্ধ? শুদ্ধ চোখ নামিয়ে নেয়। মিশকা দীর্ঘশ্বাস ফেলে বলে, সরি আপু, আমার পছন্দের মানুষ আছে, তাই তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। সেই মেয়েটা কি ফারা? শুদ্ধ মাথা তুলল। ফারার মুখটা চোখের সামনে ভাসতে ঠোঁটের কোণে এক কোমল স্নিগ্ধ হাসি ফুটে উঠলে। মিশকার দিকে তাকিয়ে বলে, জি আপু। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর বলে, আজ আসি আপু, ভার্সিটিতে ক্লাস আছে। মিশকার চোখের কোণে জল চিকচিক করছে, তবে নিজেকে সামলে দ্রুত শুদ্ধের সামনে গিয়ে দাঁড়ায়। ভরা রেস্টুরেন্টের সামনে শুদ্ধকে জড়িয়ে ধরে শক্ত করে। শুদ্ধ হতভম্ব। মিচকা শুদ্ধকে এভাবে ধরে রেখে সামনে দৃষ্টি থেকে শব্দ করে বলে, আই লাভ ইউ শুদ্ধ, আই লাভ ইউ ভেরি মাচ। শুদ্ধ দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে মিশকা থেকে। ছেলেটার ভীষণ অসুস্থ হচ্ছে। মিশকার উদ্দেশ্যে কিছু বলার আগে মিশকা আবারও শব্দ করে বলে, আমি জানি তোমার উত্তর হ্যাঁ। এখানে কিছু বলতে হবে না, তুমি সাবধানে বাড়ি যাও। শুদ্ধ অবাক হয়ে মিশকার ব্যাপারে, কিন্তু কথা বাড়াতে চায় না। মিশকার প্রতি ভীষণ বিরক্ত, কিন্তু বয়সে বড় হয় কিছু বলল না। দ্রুত বেরিয়ে যায় ক্যাফে থেকে। মিশকা তার সামনে দৃষ্টি রেখে এগিয়ে যায়। ফারা মিশকার দিকে রেগে তাকিয়ে থাকে। শুদ্ধর খালাতো বোন মিশকাকে ফারা চেনে। কি বুঝলে ফারা? মিশকার কথায় ফারা রেগে যায়। তুমি গায়ে পড়াবে সেটাই বুঝছি। মিশকা রেগে যায় ফারার কথায়, তবে রাগ দমন করে নিয়ে ফারার গাল টেনে বলে, শুদ্ধর থেকে দূরে থাকবে। শুদ্ধ আমাকে ভালোবাসে, বুঝেছ? বাচ্চা মেয়ে আমাদের মাঝে চলে এসেছো। ফারা রেগে মিশকার কাঁধে ধাক্কা দিয়ে বলে, শুদ্ধ ভাই তোমাকে ভালোবাসে না। আমি তোমার কথা কখনোই বিশ্বাস করি না। মিশকা হাত মুঠো করে ইচ্ছে করছে এই মেয়েটাকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু রাগ নিতে নিলে গেল না। সেটাই আপাতত মৃদু হেসে বলল, একটু আগে তো জড়িয়ে দিলাম, ভালো না বাসলে সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কই, সবচেয়ে বড় কথা হলো, তোমাকে কি কখনো ভালোবাসে বলেছে জড়িয়ে ধরছো? আমার সাথে সবই হয়েছে শুদ্ধর। ফারা মাথা নিচু করে, চোখের কোণে পানি। আসলে তো শুদ্ধ তাকে ভালোবাসেনি, জড়িয়ে ধরা তো তোর হাতটাও ধরেনি। আর মিশকা মেয়েটা জড়িয়ে ধরলে সাথে সাথে ধাক্কা দিল না। মিশকা মনে মনে হেসে বলে, বোকা ফারা, আর কি শুনবে? সব মানে বোঝো, বিয়ের পর যা যা হয় সেসবও হয়েছে, বুঝেছ তো আমাদের কত গভীর প্রেম। ফারা নিতে পারলো না, হনহন করে বেরিয়ে যায় ক্যাফে থেকে। পিছন থেকে ফারার ফ্রেন্ডরা তাকে ডাকে, সে শোনে না। চোখ মুছতে মুছতে বেরিয়ে রাস্তা পার হতে যায়। এলোমেলো হাঁটছিল রাস্তায়। রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করার আগে শুদ্ধ দৌড়ে গিয়ে ফারার দিকে, ফারাকে জোরে টেনে টান দিয়ে নিয়ে আসে। ফারা শুদ্ধর গায়ে এসে পড়ে। শুদ্ধ ভীতস্বর বলে, ফারা ঠিক আছে? ফারা দ্রুত শুদ্ধ থেকে সরে আসে। শুদ্ধ এগিয়ে গিয়ে বলে, এভাবে হাঁটছিলে কেন? অ্যাক্সিডেন্টলি হতে পারতো। ফারা বা হাতে চোখ মুছে বলে, হলে হতো, তোমার কি? যাও, ভেতরে তোমার প্রাণের প্রেমিকা অপেক্ষা করছে। আমার কাছে কি? শুদ্ধ কুচকে বলল, মানে কি আমার প্রাণের প্রেমিকা? ফারা কিছু বলল না, উল্টে ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। ফারা তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শুদ্ধর কণ্ঠে অসহায়ত্ব। ফারা হাত ঝাড়া দিয়ে ছেড়ে চিৎকার করে একজনের সাথে শুয়ে আসবে, আর একজনের নাম মুখে নিতে দিতে ফেনা তুলে ফেলবে, হাত ধরে টানাটানি করবে। এসব এসব স্বভাব কোথা থেকে পেয়েছো শুদ্ধ ভাইয়া? শুদ্ধ ফারার দিকে অবাক হয়ে তাকায়। আশেপাশে তাকালে দেখে অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। শুদ্ধ খুব অপমানিত বোধ করলো। রেগে বলে, ফারা তুমি কি বলছো জানো? ফারা আবারও চেঁচিয়ে বলে, জানি জানি, যার সাথে তার সাথে কাছে যাও।
কথাটা বলার আগেই শুদ্ধ ফাড়ার গালে একটা থাপ্পড় বসে দেয়। ফাড়া উল্টে পড়তে নিলে ফাড়ার এক ফ্রেন্ড এসে ফাড়াকে আঁকড়ে ধরে। শুদ্ধ চোখ মুখ শক্ত করে তাকায় ফাড়ার দিকে। ফাড়া মূলত এক ছেলে ফ্রেন্ড ধরেছে। শুদ্ধ রেগে ফাড়াকে তার দিকে এনে ফাড়ার ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলে, তোর সাহস কী করে হয় ওকে টাচ করার? ফাড়া শুদ্ধকে ধাক্কা দিয়ে তার ফ্রেন্ডের হাত ধরে বলে, তুমি আমাকে টাচ করার সাহস কিভাবে দেখো শুদ্ধ ভাই? ও আমার বয়ফ্রেন্ড, ভালোবাসি আমি ওকে। কথাটা বলে ফাড়া তার ফ্রেন্ডের এক হাত জড়িয়ে ধরে ডান হাতে চোখ মুছে ভাঙা বলে বলে, তুমি ভালোবাসো না মিশকাকে? শুদ্ধ ফাড়ার ধরে রাখা সেই ছেলেটার হাতের দিকে চেয়েছে, রাগে হৃদয়ের জ্ঞান হারিয়ে চিৎকার করে বলছে, শুধু ভালোবাসি না, সামনের মাসে ওর আর আমার বিয়ে। যার সাথে শুয়েছি তাকে ভালো না বাসে কাকে ভালোবাসবো? ফাড়া চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, মাথা নিচু করে নেয়। তার ফ্রেন্ড ধরে রাখা হাত ছেড়ে দেয়। এত কষ্ট আর ইহজীবনে হয়নি বোধহয়। ফাড়া আর কিছু বলে না, বোবা হয়ে চলে যায় সেখান থেকে। 2 বছর আগের কথা ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে। ফাড়ার জীবনে সেই ফ্রেন্ডের অস্তিত্ব নেই। শুদ্ধর জীবনে মিসকা নামের সেই মেয়েও নেই। তার বিয়ে হয়ে গেছে। মাঝখান থেকে শুদ্ধ আর ফাড়ার মাঝে আকাশ সমান দূরত্ব তৈরি হয়েছে। শুদ্ধ অনেক বোঝানোর চেষ্টা করছে ফাড়াকে। সে জানে তার ভুল ছিল। তার বলা সেই কথাগুলো ভীষণ ভারী ছিল। শুদ্ধর মনে রেগে দুটো থাপ্পড় দেওয়াই বেটার, যেমনটা ইরফান করে। থাপ্পড়ের দাগ কোনোদিন মুছে যায়, কিন্তু কথার দাগ মুছে না। সারা জীবন থেকে যায় সে ক্ষত। ফাড়া সেদিনের পর শুদ্ধকে তুমি থেকে আপনিতে উঠিয়ে আসে। দেখা হলে এভাবে অ্যাভয়েড করে। ফোনের রিংটনে শুদ্ধর ধ্যান ভাঙে। ঝাপসা চোখে কয়েক পলক তাকায়। যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো সে ফাড়াকে 2 বছর আগেই পেয়ে যেত। কিন্তু কিছুই ঠিক নেই। নিজেকে সামলে কল রিসিভ করলো। উপাস থেকে ফাইজ বলে, ভেতরে আয়। শুদ্ধ মৃদুস্বর বলল, তোর বোনকে দিবি? নিতে পারলে নিয়ে যা। শুদ্ধ সিটে মাথা এলিয়ে শক্ত কণ্ঠে বলে, আই সোয়ার ফাইজ, তোর ঘাড়তারা বোনকে আমি বিয়ের আগেই বিয়ে করব। আমাকে 2 বছর বিরহের আগুনে জ্বালিয়ে ছাড়খাড় করলো মেয়েটা, আর নিতে পারছি না। প্রয়োজন পড়লে ওকে কিডন্যাপ করে বিয়ে করব, ওর তেরামি ছোটাবো। কথাগুলো বলে কল কেটে ফোন ছুঁড়ে মারল ছিটে। অসহ্য লাগে তার সব কিছু। ইরফানের ডিভোর্সের ব্যাপারে কিছু বললে না যে? তারেক নওয়াজ স্ত্রীর কথায় তার দিকে তাকায়, মৃদু হেসে বলে, এটার প্রয়োজন হবে না। ইরফানকে একটু সময় দাও, ও মায়েরাকে মেনে নিবে ইনশাল্লাহ। রুমা নওয়াজ জাহারার কথা বলতে চাইল, কিন্তু মন সায় দেয় না এতে। জাহারা নিজের বোনের মেয়ে হলো, ইরফানের বিয়ে হয়ে গেছে, সেই বিয়ে ভেঙে বোনের মেয়ের সাথে বিয়ে দিবে, ব্যাপারটা কেমন দেখায়। সবচেয়ে বড় কথা, ইরফান নিজেও হয়তো এটা মানবে না। রুমা নওয়াজ আর সাহস করলেন না এই ব্যাপারে এগোতে। বিয়ে ভাঙার ব্যাপারে তার বোনের কাছে ভীষণ দৃষ্টিকটু লাগে। তার বোনও জাহেরা চলে গেছে, ভাবলেন বোনকে বুঝিয়ে বলবেন একবার। ফাইজ আর ওর ফ্যামিলি কিছুক্ষণ মাঝে পৌঁছে যাবে, সব রেডি করছে। রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ দেখছি। রুমা নওয়াজ রান্নাঘরে গিয়ে মায়েরাকে দেখে বলল, কী করছো এখানে? মায়েরা মাথা নাড়ল, কিছু না। রুমা নওয়াজ মায়েরার দিকে তাকালো। মেয়েটা একটা সুতির থ্রি-পিস পরে আছে। তিনি গম্ভীর গলায় বললেন, আমার ঘরে এসো। এই বলে তার ঘরের দিকে এগিয়ে গেলেন। মায়েরা তার শাশুড়ি পিছু পিছু যায়। রুমা নওয়াজ আলমারি থেকে একটা সুন্দর কালো রঙের সিল্কের কাতান শাড়ি বের করে মায়ের হাতে দেয়। মায়েরা ভুরু কুচকে চেয়ে আছে শাড়ির দিকে। এটা দিয়ে তার কী কাজ? তার ভাবনা স্থির করে রুমা নওয়াজ গম্ভীর গলায় বলে, বাসায় মানুষ উঠবে, এই শাড়িটা এখন গিয়ে পরে নাও। মায়েরা মনে পড়ে যায়, আজ ইনিয়া তো শ্বশুরবাড়ি থেকে লোক আসার কথা, তবে সে শাড়ি পরতে জানে না। শাড়িটা থেকে দৃষ্টি তুলে শাশুড়ি মায়ের পায়ে জেনে অসহায় কণ্ঠে বলে, আন্টি আমি শাড়ি পরতে পারি না। রুমা নওয়াজ রেগে বলে, আমি তোমার আন্টি? মায়েরা আমতা আমতা করে বলে, সরি সরি মা। রুমা নওয়াজ তার ঘরে দরজা চাপিয়ে দিলেন। এগিয়ে এসে মায়েরার হাত থেকে শাড়ি নিজের হাতে নিলেন। এরপর শাড়ির ভাঁজ করে ব্লাউজ পেটিকোট বের করে মায়ের হাতে দিয়ে বলেন, এই দুটো পরে এসো দ্রুত। মায়েরা বুঝলো তার শাশুড়ি তাকে শাড়ি পরিয়ে দেবে। কথা না বাড়িয়ে ঝটপট ওয়াশরুম থেকে জামা পাল্টে আসলো। রুমা নওয়াজ খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয় মায়েরাকে। শাড়ি পরানো মায়েরা সম্পূর্ণ করে মায়ের পানে তাকায়। ফর্সা উজ্জ্বল গায়ে কালো রঙের সিল্কের তৈরি কাতান শাড়িটা কেমন জলজল করছে। মায়েরা সিল্কি চুড়িগুলো কোমরের নিচে অবধি ঠাঁই পেয়েছে। রুমা নওয়াজ মনে মনে বললেন, মাশাআল্লাহ, মায়ের শাড়ি পরে ভীষণ আনিজি লাগছে। আগে কখনো শাড়ি পরা হয়নি, এটাই প্রথম।
যদি শাশুড়ি তাকে ভালোভাবে পিন করে শাড়ি পরিয়ে দিচ্ছে, তবুও অস্বস্তি লাগছে। রুমা নওয়াজ এর দিকে তাকিয়ে হেসে বলে, শাশুড়িমা আমাকে কি ভালো লাগছে? রুমা নওয়াজ ভুরু কুচকে মায়ের দিকে তাকে, শাশুড়িমা এটা আবার কেমন সম্বোধন? তিনি ছোট করে বলেন, ভালো লাগছে। তোমার ঘরে গিয়ে নিজেকে পরিপাটি করো, আমার কাজ আছে। কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যান। মায়েরা ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দেখলো আসলে সুন্দর লাগছে। আয়নার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, আয় হায়, শাড়ি পরলে এত সুন্দর লাগে আমাকে। পেছন থেকে তারেক নওয়াজ ঘরে আসতে এসে বলল, আমার আম্মু ভীষণ সুন্দর। আজ সেটা হাজার গুণ বেড়ে গেছে। শ্বশুরের গলা পেয়ে মায়েরা কিছুটা লজ্জা পায়। আয়না থেকে দূরেশ্বর বলে আমতা আমতা করলো, বাবা আমি যাই। এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ইনিয়ায় ঘরে গিয়ে দেখে ইনিয়া একা একা শাড়ি পরছে। মায়েরা দৌড়ে ইনিয়ার দিকে যেতে নিলে শাড়ির কুচি প্রায় অর্ধেক খুলে যায়। মেয়েটার মনেই নেই যে শাড়ি পরেছে। মাঝপথে দাঁড়িয়ে অসহায় চোখে আধখোলা শাড়ির দিকে তাকায়। ইনিয়া হেসে বলে, মায়েরা তোমার অনেক সুন্দর লাগছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে কুচিগুলো ধরে ইনিয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে বলে, খুলে পড়ে গেল তো আপু, তুমি শাড়ি পরাতে পারো? ইনিয়া হেসে বলে, পারবো না কেন, এটা কি কোনো কঠিন কাজ? কথাটা বলে তার আঁচল ঠিক করে মায়েরার কুচি ঠিক করে দেয়। এরপর কয়েকটা পিন আপ করে দেয় ভালোভাবে। মায়েরা একটু হেঁটে বলে, আপু এবার আর খুলছে না। ইনে মৃদু হেসে মায়েরা ইনের হাত ধরে বলে, আপু তোমার কি আজকেই বিয়ে হবে? বাড়ি সাজালো না তো? ইনে লাজুক চোখটা নামিয়ে আলতো হেসে বলে, বিয়ের ডেট ফিক্স করতে আসছে, আজ বিয়ে নেই। মায়েরা ইনায়াকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশন। ফাইজ, ফারা, শুদ্ধ, ইরফান সহ তারেক নওয়াজ, ফাইজের বাবা মা, ফাইজের এক মামাতো ভাই সবাই ইরফানদের ড্রয়িং রুমে বসে আলোচনায় ব্যস্ত। তারেক নওয়াজ ফাইজের বাবার উদ্দেশ্যে গলা ছেড়ে বললেন, তবে সামনের মাসের শেষ শুক্রবার এটাই ফাইনাল। শুদ্ধ হঠাৎ বলে উঠল, মামা ফাইজ বিদেশ থেকে ফেরার আমরা বন্ধুরা মিলে সেদিন সেলিব্রেশন রাখছি। পাশ থেকে ফাইজ বাঁকা চোখে তাকায় শুদ্ধর পানে, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, শালা মেয়েদব বেয়াদব, মিথ্যে বলতে একটু বাচ্ছে না? শুদ্ধ রেগে বলে, না বাচ্ছে না মির্জাফরের দাল, বলছি তো তোর আগে আমি বিয়ে করব। আগে তোর বোনকে আমাকে দে, এরপর আমার বোনকে পাবি। ফাইজ রেগে যায়। অপর পাশে বসা ইরফানের উদ্দেশ্যে বলে, তোর ভাইকে কিছু বল, আমি আর ওয়েট করতে পারবো না বলে দিচ্ছি। ইরফান বিরক্ত হয়ে ফোন স্ক্রল করছে। ফাইজ অসহায় চোখে তারেক নেওয়াজের দিকে তাকায়। পাশ থেকে শুদ্ধ বলে, আর 2 মাস অপেক্ষা করুন মামা, ফাইজের কাজের খুব চাপ। ফাইজ রাগে হাতের আঙ্গুল পাকায়। নিজেকে শান্ত করে গম্ভীর গলা বলে, আমি একদম ফ্রি। আরে তোর ম্যানেজারের থেকে আমি সব শুনেছি, তুই 2 মাস আগে নিঃশ্বাস নিতে পারবি না। আমাদের বোন তো থাকছে, অন্য কোথাও বিয়ে দিচ্ছে না, নিশ্চিত থাক। শুদ্ধর কথায় ফাইজের বাবা মা সহ তারেক নাজ ভুরু কুচকে তাকায়। ফাইজ বসা থেকে উঠে দাঁড়ায়, শুদ্ধকে টেনে বাইরের দিকে যেতে যেতে বলে, এক্সকিউজ মি, আসছি। শুদ্ধ আর চোখে ফাড়ার দিকে তাকায়। ফাড়া শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ তাকালে দ্রুত চোখ সরিয়ে নিল। শুদ্ধ ঠোঁট বাঁকে একটুখানি হেসে ফাইজের সাথে বা যায়। বাইরে বেরিয়ে ফাইজ শুদ্ধর কলার ধরে বলে, তোকে ছাড়বো না আমি শুদ্ধ। শুদ্ধ রেগে ফাইজের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। কি ভেবে যেন মন হেসে বলে, তোকে 2 মাস সময় দিলাম, তোর বোনকে মানা, এরপর একসাথে বিয়ে করবো দুজনে। ফাইজ শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, তোকে আমার বোন দিব না। শুদ্ধ শার্টের হাতা ফোল্ড করা হাতা কিছুটা তুলে ফাইজের দিকে এগিয়ে এসে বলে, বিলিভ মি, আমি একটা ভদ্র ছেলে বলে তোর আর তোর বোনের তেরামি সহ্য করছি। দুনিয়ার আর ভাই নেই, বোন তেরামি করলে ভাই হয়ে কানের নিচে দুটো লাগাতে পারিস না? ওকে আমি সিধে করব, তোর ননির পুতুল বোনকে আমি জাস্ট ছাড়বো না। 2 বছর হলো বসে বসে আঙ্গুল চুচ্ছে, আর তুই এসেছিস আমার বোনকে বিয়ে করতে। যৌবন শেষ হোক, তারপর তোকে আমার বোন দিব। যা, নয়তো এভাবে ইনায়ের জন্য ওয়েট করতে করতে আমার মতো বুড়ো হয়ে যাবি। ফাইজ রেগে বলল, আমি ইনায়াকে আজকেই বিয়ে করবো, ওয়েট। শুদ্ধ শান্ত চোখে চেয়ে কিছুক্ষণ ফাইজের দিকে উল্টো ঘুরে কিছুটা এগিয়ে যায়, কিছু বলে না। ফাইজ নিজেও দীর্ঘশ্বাস ফেলে। শুদ্ধর কাঁধে হাত রেখে বলে, আমি কি করব? শুদ্ধ রেগে ফাইজের হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে বলে, যা ইচ্ছে করে। ইচ্ছে তো করে তোর বোনকে নিজে হাতে খুন করে গঙ্গায় ভাসিয়ে দে। শালা এমন বোন আমার হলে ওকে চড়িয়ে সিধে করতাম। একটু থেমে শান্ত গলা বলে, ভেতরে যা, মামারা ওয়েট করছে। ফাইজ চাপ দাড়িতে হাত বুলে বলে, তুই আয়, ভাল লাগছে না, তুই যা, পরে আসছি। এই বলে একটা সিগারেট ধরে। ফাইজ কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায়। আড়ালে দাঁড়িয়ে ফাড়া শুদ্ধর পিছন পিঠে নীরবে চেয়ে থাকে।
চোখ জোড়া চিকচিক করছে পানি। মাইরা ইনার ঘর থেকে বেরিয়ে তার ঘরে আসে। ইনা আর ফাইজ ছাদে পাঠিয়েছে সবাই। মায়ের মাথায় দুষ্টু বুদ্ধি খেলছে। রিতাকে দিয়ে এক প্যাকেট পটকা আনিয়েছিল, সেটা নিতেই মূলত এসেছে। শাড়ির আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। মায়েরা শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে মাথা ঢেকে পটকা নিয়ে তার ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে সবাই কথা বলে ব্যস্ত। মায়েরা চুপি চুপি সবার আড়ালে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। এক পর্যায়ে হাঁটার গতি বাড়িয়ে দেয়। সে সময় ফাইজের মামাতো ভাইয়ের চোখে পড়ে সিঁড়ির দিকে। মায়েরা দৌড় দেওয়ার মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গিয়ে সিল্কি চুলগুলো উন্মুক্ত হয়। ফাইজের মামাতো ভাই ইনায়ার সাথে পরে, খুব বেশি বড় নয়। পেছন থেকে মায়েরাকে দেখে ছেলেটা হা করে সেদিকে তাকিয়ে থাকে। ইরফান বাম পাশে একটা সোফায় বসা ছিল। ফোন থেকে চোখ তুলে সামনে তাকালে ফাইজের মামাতো ভাইয়ের দিকেই চোখ পড়ে। ছেলেটা এমন দৃষ্টি দেখে ইরফান ভুরু কুঁচকে নিল। তার দৃষ্টি অনুসরণ করে উপরের দিকে তাকালে দেখলো দোতলার বারান্দা দিয়ে শাড়ি পরিহিত খোলা চুলে এক মেয়ে দৌড়ে যাচ্ছে। মায়েরা বাম পাশ থেকে ইরফানের চিনতে একটু কষ্ট হয় না এটা মায়েরা। দৃষ্টি ঘুরে ছেলেটার পণ্যে তাকালে দেখে সে এখনো মায়ের দিকে হা করে চেয়ে আছে। পর মুহূর্তে ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়। এই হাঁটুর বয়সী মেয়ের জন্য আর এক হাঁটুর বয়সী ছেলেকে ভস্ম করে দেওয়ার তীব্র ক্ষোভ জাগলো। ইরফান দাঁড়িয়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ফাইজের মামাতো ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটা থতমত খেয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে তাকিয়েছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে তার বাবা মা ফাইজের বাবা মা কথা বলে ব্যস্ত। ইরফান শক্ত কণ্ঠে বলে, আমার সাথে এসো। ছেলেটা তার ভাইয়ের বন্ধুর কথায় অমান্য করলো না, উঠে দাঁড়ালো। ইরফান বাইরে দিকে এগিয়ে যায়। ছেলেটা পিছু পিছু যায়। ইরফান একদম বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে, আমার সাথে জন্য 2 প্যাকেট সিগারেট নিয়ে আসবে গো। ইরফানের কথায় ছেলেটা অবাক হয়। সে তো মেহমান এই বাড়ি। যদি সে বাচ্চা হতো তাহলে এটা নর্মাল ছিল, কিন্তু সে তো বাচ্চা নয়। পিছন থেকে শুদ্ধ বলে, আমার কাছে সিগারেট আছে, ওকে দিয়ে আনাচ্ছিস কেন? ইরফান পকেট থেকে 500 টাকার একটা নোট আর এগিয়ে দিয়ে বলে, দ্রুত যাও। শুদ্ধ ইরফানের হাত থেকে টাকার নোটটা কে নিয়ে কী করছিস ইরফান? ও আমাদের মেহমান। ইরফান শুদ্ধর দিকে রেগে তাকায়। এরপর ছেলেটার দিকে তাকালে দেখলো সে বাড়ির ভেতরে উকি দিচ্ছে। ইরফান খুব ভালো করে বুঝলো এই ছেলের মনোভাব। সে নিজের উপর বিরক্ত। এই বাচ্চা ছেলের প্রতি রাগের কারণে তার রাগ আরো দ্বিগুণ হলো। কিছু না বলে হনহন করে ভেতরে চলে যায়। ছেলেটা সহ শুদ্ধ দুজনে বোকা বনে যায়। শুদ্ধ ভাইজের মামাতো ভাইয়ের হাত ধরে প্রসঙ্গ এড়াতে বলে, চলো তোমাকে এক জায়গায় ঘুরিয়ে আনি। ছেলেটা কিছু বলল না। ইরফানের কাজে কিছুটা বিরক্ত হলো। পিছন ফিরে আরেকবার তাকায়। মায়ের কথা ভাবে মেয়েটাকে দেখে তো বাচ্চা মনে হলো। ভাবলো এই লোকটার বোন হয়তো। লোকটা কেমন গম্ভীর টাইপের। এমন ভয়ঙ্কর ভাইয়ের বোনেই কি এমন ভয়ঙ্কর সুন্দর হয় নাকি? কথাটা মনে ভেবে ভীষণ আফসোস হলো। মায়েরা চুপি চুপি ছাদের দরজার কাছে দাঁড়িয়েছে, হাতে একটা লাইটার, অপর হাতে প্যাকেট। তার উদ্দেশ্য ইনিয়া তার বরকে একটু চমকে দেওয়া, পটকা ফুটিয়ে। গ্রামে এসব অনেক ফুটিয়েছে। অনেকদিন পর এমন আবারও করতে পেরে মেয়েটা ভীষণ খুশি। ইনিয়া কথা ভেবে হাসি পাচ্ছে। ছাদের লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে পটকা ছাদের মেঝেতে রেখে খুব মনোযোগ দিয়ে লাইটের সাহায্যে পটকা আগুন ধরিয়ে দূরে সরে দেয়। পিছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে। সে সময় পটকা ফুটে যায়। সেই শব্দ আর এমন অন্ধকারে ইরফানের গলা দুটো মিলিয়ে ভয়ে চিৎকার দিতে গেলে ইরফান মায়েরার মুখ চেপে ধরে। মায়েরা ইরফানের বুকে হেলে যায়। অন্ধকারে ইরফানের জ্বলজ্বল করা রাগান্বিত চোখ দেখে ঢোক গিলে ওপাশ থেকে ইনিয়ার চিৎকার আওয়াজে ভেসে আসে। ইরফান দাঁতে দাঁতে বলে, এখানে বাদরামি করতে এসেছিস স্টুপিড? মাহিরা ঢোক গিলে দুদিকে মাথা নেয়। মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান নিজেই হাত সরিয়ে নেয়। মায়েরা ভীতেও গলা বলে, সরি সরি, কিছু বলবেন না। ইরফান বিরক্তিতে নিঃশ্বাস ফেলে মায়েরার হাত ধরে নিচে নামতে গেলে মায়েরা শাড়ি পরা অবস্থায় নামতে গিয়ে হিমশিম খেয়ে ভীতের স্বরে বলে, ছাড়ুন আমায়, পড়ে যাব আমি। কথাটা বলতে বলতে সত্যি পড়ে যায়। তার আগে ইরফান 2 হাতে মায়েরাকে আগলে নেয়। রেগে বলে, হাঁটতে পারো না ইডিয়েট? মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, শাড়ি পরে হাঁটতে পারছি না, ছাড়ুন, আমি ধীরে ধীরে নামছি। ইরফান বিরক্ত, চরম বিরক্তিতে মায়েরার কাছে খুব ভালো করে বুঝছে
এই বাদর এখানে বাদরামি করতে এসেছে। একটু আগে শব্দটা এই বাদরের করা কারসাজি সেটাও বুঝেছে। ইরফান দ্রুত মায়রাকে কোলে তুলে ধূপধাপ পা এ সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়রা হা হয়ে চেয়ে আছে, মোচড়ামুচড়ি করে বলে, আরে আমায় নামান, উফ, আল্লাহ ছাড়ুন না আমায়। ইরফান মায়রার কথা কানে নিল না। সিঁড়ি বেয়ে নেমে সোজা তার ঘরে গিয়ে মায়রাকে নামিয়ে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দেয়। উল্টো ঘুরে মায়রার দিকে শক্ত চোখে তাকায়। মায়রা বারবার ঢোক গিলছে। পটকা ফুটানো আওয়াজ তো পেয়েছে এই লোক, এখন তাকে কি করবে? মাথা নিচু করে ডান হাতের দিকে চোখ পড়লে দ্রুত সে হাত পিছনে লুকে। ইরফান এগিয়ে এসে বলে, কি লুকাচ্ছ, বের করো। মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, না প্লিজ। ইরফান রেগে মায়রার পিছনে হাত দিলে মায়রা কয়েক পা পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। ইরফান রেগে বলে, এই বাদর বাদরামি করার জিনিস লুকাচ্ছ তার থেকে, আবার যেন এসব বাদরামি করতে পারে। ইরফান এগিয়ে গিয়ে জোর করে মায়ের পিছন থেকে জিনিসটা বের করে সামনে এনে তাকালে হতভম্ব হয়ে যায়। সাথে সাথে ছুঁড়ে ফেলে অদ্ভুতভাবে, হোয়াট রাবিশ। মায়েরার গলার সাথে থুতনি ঠেকিয়ে চোখ খিচিয়ে নেয়। ছাদে পটকা জ্বালিয়ে তার পাশেই তার ছাদে কাপড় মেলে দিয়েছিল। বিকেলে আনার সময় এটা কখন পড়ে গেছিল সেটা বুঝতে পারিনি। তখন এটা পেয়ে হাতে তুলে নিয়েছিল। এই লোকটার সামনে আর লজ্জায় পড়তে হবে তাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়েরা থেকে কয়েক পা পিছিয়ে চোখ বুজে ফোঁস করে শ্বাস ছাড়ল। এরপর মায়ের দিকে তাকায়। কালো শাড়ির আবরণে লজ্জানত মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে থাকে। মাইরা সেই যেন মাথা নিচু করে চোখ বুজে আছে। খোলা চুলগুলো কিছু অংশ পিঠে ছড়িয়ে দু কাঁধে ছড়িয়ে সামনে এসেছে। মেয়েটা দু হাত জমা করে সামনে কসলায়। ইরফান মনে পড়ল সেই ছেলে মায়েরাকে এভাবে দেখেছে, এত খোলামেলাভাবে দেখে নিয়েছে। মুহূর্তে শান্ত চোখ জোড়া শক্ত হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, শাড়ি পরেছ কেন? মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনার আম্মু পরিয়ে দিছে। ইরফান আড়াআড়িভাবে দু হাত বেঁধে গম্ভীর গলায় বলে, শাড়ি খুলো। মায়ের সাথে সাথে চোখ জোড়া মেলে, তবে মাথা উঁচু করে মেঝের দিকে দৃষ্টি রেখেই গেলে। ইরফান ধমকে বলে ওঠে, বাংলা বুঝো না স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে। তার সত্যি সত্যি ভ্যাবা করে কাঁদতে ইচ্ছে করছে। ফাইজ এগিয়ে যায় ছাদের দরজার দিকে। এখান থেকে তো কিসের আওয়াজ আসলো? ইনা ভয়ে মৃদু কাঁপছে, বারবার ঢোক গিলছে। ফাইজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো একটা পটকা প্যাকেট। ছোট ছেলেটা অবাক হয়ে পারল না। এই বাসায় তো কোনো বাচ্চা মেয়ে নেই তার জানা মতে, তাহলে এই বাদরামিটা কি করলো? ফোন পকেটে রেখে ইনার দিকে এগিয়ে এসে পকেটে হাত রেখে দাঁড়ায়। ইনা মাথা নিচু। ফাইজ আরও দু পা এগিয়ে আসে। ইনার চোখ বড় বড় তাকায়, কাপা কণ্ঠে বলে, এগোচ্ছেন কেন? ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, লিটিল গার্ল, তুমি অনেক বড় হয়ে গেছো। ইনা দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকায়। ফাইজ ভুরু কুচকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করছো? ইনা দু হাতে মাথা তুলে, না তো। তাহলে এইসব বাদরামি কে করছে? পটকা ফুটিয়ে আমার হাফ বউকের হার্টবিট বাড়িয়ে দিছে। ইনা পিছনের দিকে আরেকটু চেপে আমতা আমতা করে বলে, মায়েরা হতো। এটাকে ভাইয়ের বউ? ফাইজ দু হাত আড়াআড়িভাবে নিয়ে ডান হাতের আঙুলগুলো গালে রেখে ভাবুক ভঙ্গিতে বলে, ইরফানের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি, কিন্তু এরকম মেয়ের সাথে সিরিয়াসলি ইরফানের বউ এরকম বাদর, আনবিলিভেবল। মাইরা রেগে বলে, ইনিয়া রেগে বলে, মাইরা অনেক ভালো। ফায়াজ ভুরু কুচকে তাকায় ইনিয়ার মুখের দিকে। মেয়েটার কপালে বিরক্তির ভাঁজ, খানিকটা রাগের হাওয়া। ফায়াজ গম্ভীর মুখে তাকালো, লিটল কুইন, আমাকে রাগ দেখাবে না, আমার রাগ ভাঙাবে, বুঝেছ? ইনিয়া মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করলে বলে, বয়েই গেছে আমার। কথাটা ফাইজের কানে পৌঁছায়। মাঝের দূরত্ব ঘুচিয়ে নেয় আরেকটু। ইনিয়া পেছাতে পেছাতে ছাদের রেলিংয়ে ঠেকেছে। ফাইজ ডান হাত রেলিংয়ের উপর ভর করে রাখে, মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে ইনিয়ার মুখ পানে তাকায়। নিজের মুখের সামনে ফাইজের মুখ দেখে ইনিয়া চোখ বুজে মৃদু স্বরে বলে, দ্রুত সরুন। ফায়াজ এক পেশে হাসে, লো ভয়েসের হাসে। বিয়ের পরের জন্য সব তুলে রাখছি লিটল কুইন, তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছ। এরপরে একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষার ওয়েট করব না কিন্তু। কথাটা বলে ইনা থেকে দূরে সরে দাঁড়ায় ফাইজ।
পকেটে 2 হাত গুজে আফসোস সুরে বলে, আমি বুঝলাম না, আমাদের ছেলেদের কি বউয়ের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে নাকি? আমি শুদ্ধ ইরফান সব এক কেস। আমাদের জ্বালা কেউ বোঝে না, বোঝে না। ইনা ভুরু কুচকে, ইরফান ভাইয়ের আবার অপেক্ষা কিসের? ও হয়তো মাইরেকে তাড়ানোর অপেক্ষা আর কথা বলছে। ইনিয়া মন খারাপ হয়। মায়েরা কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না? মুখ ফসকে বলে, ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করে। ভাই শব্দ করে হেসে দেয় ইনিয়ার কথায়। ইনিয়া বোকা চোখে ফাইজের দিকে তাকায়। এমন পাগলের মতো হাসতে দেখে বিরক্ত হয়। সে কষ্টের কথা বলছে আর এই লোক হাসছে অসহ্য। ফাইজ একটু পর হাসি চেপে বলে, লিটিল কুই, ইউ আর ভেরি সিলি গার্ল। ইনিয়ার চোখে মুখে বিরক্তি। সে তো সত্যিটাই বলল। এই লোক উল্টে তাকে বোকা বলছে। ফাইজ আবারও আফসোস করে বলে, বোঝে না রে, বোঝে না। আমার দুঃখ কেউ বোঝে না। ইনা আর চোখে ফাইজের দিকে তাকায়। চাঁদের আলোয় ফাইজের আফসোস এর ভারে নুয়ে পড়া মুখটা দেখে ইনায়ার মায়া হয়। ফাইজ হঠাৎ ইনিয়ার দিকে তাকালে ইনিয়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ বিস্তর হাসে। সময় ব্যয় না করে ইনিয়ার পাশে দাঁড়ায়। তবে মাঝে এক চিমটি পরিমাণ দূরত্ব রেখেছে। পকেটে 2 হাত রেখে ডান হাত রেলিংয়ের সাথে ঠেকে ফিসফিস বলে হাফ বউয়ের লজ্জা ভাঙানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনিয়া চোখ বুঝে, হৃদস্পন্দন গতি বাড়ছে। ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুত কয়েক পা এগোয়। কয়েক পা ফেলতেই ফাইজ ইনায়ার সামনে তার বাম হাত রাখে। ইনায়া হোঁচট খেতে নিলে নিজেকে সামলে বলে ওঠে, আমাকে ছোবেন না। ফাইজ 2 হাত পকেট রাখে। হবু বউয়ের কথায় ঠোঁট প্রসারিত হয়। 2 পা পিছিয়ে ইনায়ার পিছনে দাঁড়ায়। ইনায়া মাথা ফাইজের বুকে। ফাইজ ডান দিকে একটুখানি ঘাড় বেঁকে ঠোঁটের কোণে মৃদু হাসি লেপ্টে বলে, বি রেডি মাই লিটল কুইন ফর আ হালাল টাচ। ইনার লজ্জায় কান গরম হয়ে যায়। এখানে আরও কিছুক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামে। ফাইজ শব্দ করে হাসে। 2 হাত তুলে টানা দিয়ে বলে, আহা অপেক্ষা লিটিল কুইন, লাভ ইউ। ইনিয়া ছাদের দরজা থেকে একবার পিছু ফিরে তাকায় হাস্যোজ্জ্বল ফাইজের দিকে। কিছুটা গলা চড়িয়ে বলে, বখাটে পুরুষ। ফাইজ অন্ধকারে চেয়ে আরও শব্দ করে হেসে বলে, ইয়োর পার্সোনাল। আমি কিছু বলছি। মায়েরা এবার রেগে যায়। অসভ্য লোক, তার সামনে শাড়ি খুলতে বলছি। চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে 2 হাত রেখে বলে, আপনি আসলে অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন। আপনার সামনে আমি শাড়ি খুলবো না, বুঝলেন? ইরফান রেগে মায়ের দিকে এগিয়ে আসে। মায়েরা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেওয়ালের সাথে চেপে দাঁড়ায়, মাথা নিচু। তবে আর চোখে ইরফানের দৃষ্টি রেখে। ইরফান মায়ের হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। বাইরে এলোমেলো দৃষ্টি ফেলে লোকটা শুধু তার কাছে চলে আসে। আর তার ভিতরে সুনামে তার ভাবনার মাঝে ইরফান শান্ত গলায় ভেসে, স্টুপিড, আমার সামনে শাড়ি খুলতে বলছি? আই নো ইউ আর এ লিটল বেবি। কথাটা বলে আশেপাশে তাকায়। ফোঁস করে শ্বাস ফেলে ঘরের বাইরে বেরিয়ে আসে মায়ের ভাবনার জগতে। এই জগতে কিভাবে থাকবে? ইরফান এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না। বদ হজম হবে শিওর। ইরফান বাইরে বেরিয়ে আসলেই ইনিয়াকে দেখতে পায়। ইনিয়া এগিয়ে এসে বলে, কিছু বলবে ভাইয়া? ইরফান দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়। সেখানে এখনও সবাই বসা। ইনিয়ার দিকে তাকিয়ে বলে, রিতাকে বলবি ওই স্টুপিটের জামা আর একটা বই এনে আমাকে দিতে। ইনি অদ্ভুতভাবে তাকায় তার ভাইয়ের দিকে। স্টুপিট মানে যে মায়েরাকে বুঝিয়েছে তার ভাই, এটা তার চেয়ে ভালো আর কে জানবে। মায়েরা যা অ্যাক্টিং দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্স নেই। ইনা এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করলো। নিজেকে সামনে ধমকে সরে বলল, হোয়াট? ইনে কিছু বলে না। চলে যেতে যেতে নিলে, মায়েরা দরজা খুলে দাও, আপু আমাকে নিয়ে যাও। মায়ের কথা শুনে ইনে পিছু ফিরে তাকায়। ইরফান রেগে তাকায় মায়ের দিকে। সামনে তাকালে দেখলো ফাইজ আসছে। সে নিচ থেকে শুদ্ধ আর ফাইজের সেই মামাতো ভাই উপরে উঠে আসছে। হাত মুঠো করে মায়ের দিকে তাকালো। তার শাড়ির অবস্থা ভ্যাল, সাথে চুল এলোমেলো। ইনায় কিছু বলার আগে ইরফান রেগে মায়েরাকে তার ঘরের ভিতরে গায়ের জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভিতরে গিয়ে মায়েরা পড়ে যাওয়া আগে মায়েরাকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান হাত দিয়ে ঠেস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে উঠতে চায়,
তার আগে ইরফান মায়েরার মুখ ডান হাতে চেপে ধরে। মায়ের চোখ বড় বড় তাকায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, থাপড়ায় সব দাঁত ফেলে দেবো, ইডিয়েট। মায়েরা বাঁ হাতে ইরফানের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না। ইরফানের শক্তির কাছে ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায়। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়ের দিকে তাকায়। মায়ের চোখ নামিয়ে নেয়। দরজার ওপাশ থেকে ফাইজ নক করে ইরফানকে ডাকে। ইরফান মায়ের মুখ দেখে হাত সরিয়ে নেয়। মায়ের স্বস্তি নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরকে ঠেলে তার থেকে দূরে সরিয়ে দেয়। মায়েরা কিছু বলে নিলে তার আগে ইরফান দাঁতে দাঁত পিষে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ কর, আই সোয়ার এই দুই গালে থাপড়ে লাল করবো, স্টুপিড। মায়ের সাথে সাথে দুহাত দুগালে তুলে নেয়। একটু আগে বদহজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভেনিস। এই লোকের আসল পরিচয় এটা। তখন হয়তো ভূত ধরেছিল, তাই স্বাভাবিক কথা বলছে। ইরফান বাঁ হাতে মাইরার ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত ঘরের দরজা খুলে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখে বন্ধ দরজার পানে চেয়ে থাকে। এমন বন্দি জীবন আর ভালো লাগে না, অসহ্য লাগে একটা। ইরফান দরজা লক করতে করতে দেখে ফায়াজ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নেব। ইরফান গম্ভীর গলা বলে, গেস্ট রুমে চল। সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম, এখন আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু শুতে দে। বিয়ের পর আর আসবো না। তোর বউয়ের ঘরেই আমার ঘর, দেখি সর সামনে থেকে। কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেগে ফাইজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বর বলে, আমায় রাগাস না, গেস্ট রুমে যা। ফাইজ অবাক হয়। এর ঘরে কি গুপ্তধন আছে নাকি? কি এমন আছে করেনি? বউ তো তার ত্রিসীমানায় থাকে না, থাকলেও তো কেউ এমন করে না। ফাইজ বিরক্ত হয়ে বলে, কি নাটক শুরু করলি? রিতার হাতে মায়েরার একটা ছিপিস আর একটা বই নিয়ে দাঁড়ায় ফাইজের পাশে। ইরফান হাত বাড়ালে রিতা বিনা বাক্যে কাপড় বই ইরফানের হাতে দেয়। ফাইজ ভুরু কুচকে তাকিয়ে থেকে ইরফানের হাতের বই জামার দিকে দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, একটু বোঝাবি আমায়? বিলিভ মি, আমি তোর আচরণে নিজেকে গুলিয়ে ফেলেছি। ইরফান কিছু বলল না। দরজা খুলে ভেতর ঢুকে ফাইজের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। ফাইজ স্তব্ধ খেয়ে চেয়ে আছে। একটু পর শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? ফাইজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা সরে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, আমি বুঝলাম না, তুই আমাকে মিথ্যে বলি কেন? শুদ্ধ অবাক হয়ে বলে, কি মিথ্যে বললাম? ইরফান তো ওর বউকে নিয়ে থাকতে শুরু করে দিছে। তুই বললি ও নাকি ওর বউয়ের কে মানে না। শুধু দ্রুত ইরফানের ঘরের বদ্ধ দরজার দিকে তাকায়, আবার ফাইজের দিকে দৃষ্টি ঘুরে বলে, আর ইউ সিরিয়াস? ভাই শুদ্ধর পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ভিলেনের সাথে কথা বলার মুডে নেই। শুদ্ধ রেগে বলে, তোর বোনকে থাপড়ে বিয়ে করব, ওকে বলে দিস। ফাইজ ঠোঁট বাঁকে হাসে। এর বিরহ যে তার বোন কবে শেষ করবে কে জানে। ইরফান ঘরের ভেতরে গিয়ে হাতের কাপড় আর বই বিছানার উপর রাখে। মায়েরা বিছানার উপর বসেছিল। জামা আর বই দেখে অবাক হয়ে বলে, বই এনেছেন কেন? ইরফান গম্ভীর গেলে বলে, চেঞ্জ করে পড়তে বসবে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি আজ পড়বো না, ইনে আপুর কাছে যাব আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে বেরোতে নিলে ইরফান মায়েরা হাত টেনে ধরে সামনে বলল, স্টুপিড, থাপ্পড় না খেতে চাইলে চুপচাপ যা বলছি কর। মায়েরা অসহায় মুখ করে রাখে। একটু ভেবে মাথা নিচু করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। ইরফান এক পা এগিয়ে শার্টের হাতা গুটিয়ে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করে দিচ্ছি। মায়ের চোখ বড় বড় করে তাকায়। দু পা পিছিয়ে গিয়ে দুদিকে মাথা নেড়ে ধুতে বলে, না না, আমি চেঞ্জ করছি, গো। মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। জিভ দিয়ে ঠোঁট ভিজে আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করতে ভুলেনি। মায়ের মুখ জুড়ে ভীষণ অসত্যের খেলা। ডান দিকে তাকালে ফোর টু স্লিং আয়নায় চোখে পড়ে। মায়েরা দ্রুত আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়নায় বেশ পর্যবেক্ষণ করে দেখতে হলো। তার খুব পছন্দ হলো। এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কীভাবে দেখবে? তবে ফোনে দেখছিল, বাস্তবে দেখেনি। তার এই প্রথম সামনে থেকে দেখলো। আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্য অন্য ফার্নিচারের দিকে তাকালো। মায়েরা ভীষণ অবাক হলো।
অমন ঘাটতারা মানুষের চুল বড় বড় পাগলের লোকের ঘর এত গোছানো কী করে? ঘর এত গোছালো কী করে? কিছু ফার্নিচার সাদা, আবার কিছু কালো। অন্য কালারে একটাও ফার্নিচার নেই। মায়েরা তার স্বামীর পছন্দ না হলেও তার এই গোছালো ঘর ভীষণ পছন্দ। পরনে এলোমেলো শাড়ির দিকে একবার তাকালো, খুলতে চাইলো, কিন্তু ইনার এত পিন লাগিয়ে দিয়েছে। মায়েরা একটু চেষ্টা করে রেখে দিল। বিরক্ত লাগছে তার, মাথা ব্যথা করছে। চুপচাপ গায়ে বিছানায় শুয়ে চোখ বুজলো। বিছানার চাদরটাও সাদা। মায়েরা কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইল, কিন্তু মাথা ব্যথায় ধীরে ধীরে বাড়তে লাগলো। তাই বেশ চুপচাপ শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলো, ছটপটে মাথা ব্যথা। তার ঘরে গেলে একটা ওষুধ খেতে পারলে ভালো হতো, কিন্তু এখন উপায় নেই। কিছুক্ষণের মাঝে মায়েরা ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। ফায়েজ সবাই চলে গেছে। রুমা বেগম ক্লান্ত শরীরে বিছানায় এলিয়েছে। সবাই বেশ ক্লান্ত থাকে, আজ দ্রুত ঘুমিয়েছে। ইরফান তার ঘরে এসে দরজা লক করে উল্টে ঘুরে তাকালে বিছানায় নজর পড়ল। চোখ জোড়া বিস্ময় ভর করলো। মায়েরা দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে। খাটের কিনারায় মাথা রেখে চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে। কোমরের নিচ অবধি চুলগুলো মেঝেতে গড়িয়ে লুটোপুটো খাচ্ছে। মায়েরা এলোমেলো হয়ে ঘুমিয়ে যায়। ইরফান ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে দেখলো ফ্যান ছাড়া। দৃষ্টি নামিয়ে মায়েরার দিকে ভুরু কুঁচকে ফ্যানের বাতাসে ছেড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নৃত্যরত। ইরফান চোখ সরে নেয়। শার্টের 3টি বোতাম খুলে ঘেমে গিয়েছে। সোফার টেবিলের উপর থেকে এসি রিমোট নিয়ে এসি অন করলো। ফ্যানের সুইচ অফ করতে গিয়ে কি মনে করলো ও যেন করলো না। ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়ের মেঝেতে পড়ে থাকে এলোমেলো চুলগুলো বরাবরে দাঁড়ায়। সে সেখানে জামার বই রেখে গিয়েছিল, সেগুলো সেখানে এসে। গায়ের শাড়ির অবস্থা বেহাল। ইমরান মায়ের কাছে বিরক্ত হয়। ফ্যানের হালকা বাতাসে মায়ের মুখের উপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা গা, গোলগাল শান্ত মেয়ের মুখপানে ইরফান অনুভূতি দৃষ্টিতে গম্ভীর মুখোপায়ের দিকে চেয়ে রইল কতক্ষণ, নিজেও বুঝল না। মায়েরা ঘুমের মাঝে নড়াচড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে। দু হাত সামনের দিকে বাড়িয়ে দিলে এক হাত ইরফানের দু পায়ে মাঝ বরাবর পেলেও আর এক হাতে ইরফানের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে নেয়। মায়েরার ঘাড় উন্মুক্ত হয়। ইরফান অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা মায়েরার হাতের দিকে একবার তাকালো। একবার চোখ তুলে তাকালো মায়ের ফর্সা উন্মুক্ত ঘাড়ের পানে। দৃষ্টি পড়ল, চোখ সরিয়ে বিড়বিড় করলো, স্টুপিড। এই বলে বেলকনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে মায়ের শরীর ঠান্ডা হয়ে গেছে। মেয়েটা ঘুমের মাঝে নিজেকে গুটি সুটি মেরে শোয়, তবুও ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গেছে। পিট পিট করে চোখ মেলে তাকায়, বোঝার চেষ্টা করে সে আসলো কোথায়। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। দেওয়ালে ঘড়িতে চোখ পড়লো, 11টা 30 বেজে। মায়ের চোখ বড় বড় করে তাকায়। আশেপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো। ওই লোক কি এখনো আসেনি? আসেনি ভাবলো। যদি এসে দেখতো তার বিছানা পুরো দখল করে শুয়েছে, নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিত। বিড়বিড় করে বলল, দয়া মায়াহীন লোক। ডান হাতে মাথার চুল টেনে ধরল। মাথার ব্যথা তীব্র হারে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করলো, পারছে না। এটা কিভাবে লাগায়? বিরক্ত হলো মায়েরা। পিছন থেকে গম্ভীর গলায় ইরফান কণ্ঠস্বরে, কি করছো? ইরফানের গলা পেয়ে মায়েরা দ্রুত পিছু ফিরে আসলো। এই লোক কখন আসলো? আমতা আমতা করে বলল, দরজা খুলে দিন। ইরফান হা না কিছু বলল না, চুপচাপ মায়ের দিকে চেয়ে থাকে। মায়ের মুখ ফোলা, চোখ দুটো হালকা লাল, ডান গালে কয়েকটা দাগ পড়ছে। মায়েরা ইরফানকে তার দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে চেয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নিল। আবার চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই চেয়ে আছে। মায়েরা আবারও আমতা আমতা করে বলল, দরজাটা খুলে দিন প্লিজ। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গট গট পায়ে এসে দরজা খুলে দিলে মায়েরাকে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। ইরফান মায়েরার ডান বাহু চেপে ধরে ভুরু কুচকে বলে, হোয়াট হ্যাপেন? মায়েরা চোখ বুজে বা হাতে মাথার চুল টেনে ধরে। ইরফান মায়েরা নীরবতা ধমকে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন? মায়েরা বিরক্ত হয়। এখন শুধু ইংলিশে ঝাড়বে।
তাকে ধমকাবে। রেগে মেগে চোখ খুলে বলে, আপনার জন্য তো ওষুধ খেতে পারিনি, আমাকে বন্দি করে রেখেছিলেন কেন? উফ, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। ইরফান রেগে শক্ত হাতে মায়েরার হাত চেপে দিল। স্টুপিড, বাজে না বকলেও থাকতে পারো নাকি? কি হয়েছে? মায়েরা বিরক্তিতে রেগে বলে, মাথা ব্যথা করছে বুঝলেন? ও আপনি তো আবার বাংলা, আবার ইংরেজ। বাংলা বলতে বুঝতে কষ্ট হয়। হেডেক হেডেক। ইরফান শক্ত হাতে মায়ের মুখ চেপে ধরে, সেভাবে ধরে মায়েরাকে তার ঘরে নিয়ে যায়। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে মায়েরা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, কিন্তু বরাবরই ব্যর্থ হয়। ইরফান ফার্স্ট এড বক্স থেকে টাফলিন নিয়ে মায়ের মুখ থেকে হাত সরিয়ে নেয়। মায়েরাকে উল্টো ঘুরে দেখে ইরফান বুকে ধাক্কা দেয়, তার মুখ চেপে ধরে। অসহ্য লোক একটা। ইরফান মায়ের গাল চেপে রেগে বলে, আমাকে রাগিও না, এটা খেয়ে এক্ষুনি বের হবে এখান থেকে। মায়ের বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়ের গাল ছেড়ে দেয়। মায়ের রেগে বলে, আমি থাকতে চেয়েছি এখানে, আপনিই তো আমাকে আপনার জেলখানায় আটকে রেখেছেন, অসহ্য লোক একটা। কথাটা বলে হনন করে ঘর থেকে বেরোতে নিলে ইরফান মায়ের হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্যপনা করলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো স্টুপিড। মায়েরা এই লোকটাকে খুন করতে ইচ্ছে করছে। এগিয়ে এসে খপ করে ইরফানের হাত থেকে ওষুধটা নিয়ে টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। ইরফান রাগে চোয়াল শক্ত হয়ে যায়, আর নিতে পারছে না। মায়েরাকে টান মেরে তার সামনে এনে, ফলস্বরূপ মায়ের হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের উপর মেঝেতে পড়ে যায়। পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়। তবে ইরফান নির্বিকার। সে মায়ের দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়েছে। মায়েরা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায়। কাচের গ্লাসটা সোজা এই লোকের পায়ের উপর পড়লো, অথচ লোকটার কোনো হেলদোল নেই। আসলে গন্ডারের লোক, অনুভূতি নেই। সবচেয়ে বড় কথা হলো, তার হাত ধরে মুখ ধরে এমন টানছে কেন লোকটা? ইরফান মাথা তুলে তাকালো। গিলে খাওয়ার চোখ তার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্ত, রাগ সব হজম করার ব্যস্ত হলো। আল্লাহ জানে সে কি করছে। ইরফান বাঁ হাতে মায়েরার কাঁধ চেপে ধরে ডান হাতে মায়েরার গাল চেপে দিল। দাঁতে দাঁত পিষে বলল, আর ইউ ম্যাট? খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তার তো মনেই নেই সে দুপুরে খেয়েছিল। এখন 12টা বাজতে চলল। মাঝে ক্ষুধা লেগেছিল কিন্তু খায়নি, আর এখন খালি পেটে ওষুধ খেতে চেয়েছিল। বিড়বিড় করে নিজে পাগল, আমিও তাই আমাকেও পাগল বলছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, মনে ছিল না। ইরফান মায়েরাকে ছেলে বলে বক বক করেই তো পেট ভরিয়ে ফেলো, মনে থাকবে কি করে স্টুপিড। মায়ের বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে। বক বক করে আবার কার পেট ভরে? যত সব আজগুবি কথা। উল্টে ঘুরে যেতে নিলে ইরফান আবারও মায়ের হাত শক্ত করে চেপে ধরে রেগে বলে, আবার কোথায় যাচ্ছ? মায়েরাও রেগে ইরফানের দিকে তাকায়। তার হাত আর বুক ব্যথা বানিয়ে দিছে। ইরফান রাগে চোখে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা হতাশ শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, দয়া করে ছাড়ুন, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতে, কিছু খেয়ে ওষুধ খাবো। ইরফান থতমত হয়ে মায়ের হাত ছেড়ে গম্ভীর গলে বলে, ও ইয়া শিওর গো। মায়েরা নিচে নেমে চারিদিকে অন্ধকার দেখে। সবাই বোধহয় ঘুমিয়ে গেছে। খাবার যে কোথায় জানে সে জানে না, কোথায় খুঁজবে? টেবিলে তো পানি ছাড়া কিছু নেই। মিঠি মিঠি আলোর মাঝে মায়েরা চেয়ার টেনে বসলো। তারপর 2 গ্লাস পানি খেয়ে তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে ইরফান কণ্ঠ পায়, থাপ্পড় খাওয়ার জন্য এত উতলা? মায়েরা ধড়ফড় করে চেয়ার টেনে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে দাঁড়ানো ইরফানকে ঝাপসা দেখলো। মায়েরা ভুরু কুচকালো। উপর থেকে নিচে আসলো কখন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, খাবার কই? মায়েরা মিনমিন করে বলে, খুঁজে পাইনি। ফ্রিজ চেক করছিলে? মায়েরা ভাবে তাই তো। আসলে তার ঘুম পাচ্ছিল, টেবিলে থাকলে ঝটপট খেয়ে নিত। আবার কে খুঁজবে? তাই পানি খেয়ে পেট ভরিয়ে ওষুধ খেতে চাচ্ছিল। মায়েরা চুপ থেকে ইরফান আবার রেগে বলে, ধমকে বলে, আনসার মি স্টুপিড। মায়েরা রেগে ওঠে। এই লোক তার পিছু ছাড়ছে না, অসহ্য একটা। বিড়বিড় করতে করতে ফ্রিজ খুলতে দেখতে পায় একদম সামনে একটা প্লেট। ইরফান ডাইনিংয়ের লাইট জ্বালিয়ে দেয়। মায়েরা প্লেটের ঢাকনা সরিয়ে বুঝলো তার শাশুড়িমা তার জন্য সাজিয়ে রেখেছে প্লেটটা। ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো। আর চোখে বাঁ দিকে তাকালো। ইরফান দাঁড়িয়ে থাকতে দেখে খাওয়ার গতি কমালো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কিছুক্ষণ আবার নড়ে চড়ে ঘাড় বাঁকিয়ে থেমে থেমে বলল, আপনি যান। ইরফান ভুরু কুচকে তাকায়।
এগিয়ে এসে মায়ের পাশের চেয়ারে বসে পড়ে। মায়ের থতমত খেয়ে যায়। ইরফান ফোন স্ক্রল করতে করতে গম্ভীর গলা বলে, ফিনিশ ফার্স্ট। মায়েরা তার প্লেটের দিকে তাকায়, মুখটা অসহায়। ডান দিকে সরে একদম চেয়ারের কোনায় বসে আর চোখে ইরফানের দিকে একবার তাকায়। ইরফান দু হাত মেলে টেবিলের উপর রাখায় তার বাম হাত মায়ের হাতের সাথে লাগছে। মেয়েটা হাত নামিয়ে তার কোলের উপর ঘুরিয়ে রাখলো। আর একটু চেপে যেতে চাইলে ইরফান ফোনে দৃষ্টি নিবন্ধ রেখে গম্ভীর গলায় বলল, মেঝেতে বসে খেতে চাইছো? মায়ের চেয়ার থেকে আর একটু সত্যি কেউ পড়তে নিলে টেবিলের কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান বিরক্ত চোখে মায়ের দিকে তাকায়, চোখে মুখে তীব্র বিরক্তির সাথে রাগ। মায়েরা কাঁদতে ইচ্ছে করছে। আমতা আমতা করে মুখ খসে বলে, প্লিজ আপনি যান, আপনাকে ভূতে ধরেছে। ইরফান দাঁতে দাঁতে চেপে বলে, হোয়াট? মায়েরা কেঁপে উঠলে। এর মাঝে ইরফানের ফোনে কল আসলে ইরফান দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুজে বাঁ হাতে কল রিসিভ করতে ফোন ধরে সিরিয়াস কথা বলতে বলতে থাকে। মায়েরা একটু স্বস্তি পায়, দ্রুত গপাগপ করে খাবার শেষ করে। তার ভয় লাগছে, ভাবছে ইরফানের উপর কোনো জিন ভর করেনি তো। এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেওয়া ইরফানই ভালো, কম ভয় লাগতো। কিন্তু এখন জিনের কথা ভেবে মায়ের প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে ওষুধটা খেয়ে এক দৌড়ে তার ঘরের দিকে গিয়ে দরজা লাগিয়ে দেয় মায়ের। তার মনে হচ্ছে হয় ইরফানকে জিন ধরছে, নয়তো এতবার মুখ ফসকে পাগল বলে আল্লাহ তার কথা কবুল করে নিয়েছে। তাই ইরফান তার সাথে অস্বাভাবিক আচরণ করছে। ইরফান কথা বলার মাঝে দেখলো মায়েরা দৌড়ে নি। এই ফোন কেটে গম্ভীর চোখে মায়েরার ঘরের দরজার পানে চেয়ে কিছুক্ষণ বিড়বিড় করলো, স্টুপিড বাঁদর। এরপর ডাইনিং এর লাইট অফ করে 2 সিঁড়ি পর পর দ্রুত উপরে উঠে যায়। ফাইজের বাবা মা গ্রামে গিয়েছে। বাড়িতে ফাইজ আর তার বোন ফারা। ফাইজ শুদ্ধ আর ইরফান ফাইজের রুমে বসে কথাবার্তা বলছে। যদিও ইরফান চুপচাপ প্রয়োজনে দু একটা কথা বলে, নয়তো চুপচাপ ফোন স্ক্রল করে। ফাইজ শুদ্ধ তাদের মতো কথা বলছে। ইরফান কেমন, এটা তো তাদের নতুন কিছু না। ফাইজ হঠাৎ বলে উঠছে, ইরফান তোর বাচ্চা বউকে নিয়ে থাকতে শুরু করলি? ফাইজের কথা ইরফান চোখ তুলে তাকায়, ভুরু কুচকে বলে, হোয়াট? গতকাল আমাকে এই জন্য তোর ঘরে যেতে দিলি না? আই মিন তোর বউ ছিল বলে, ঠিক বললাম? ইরফান শান্ত চোখে ফাইজের দিকে চেয়ে একটু পর দৃষ্টি সরিয়ে তার হাতে থাকা ফোনে মনোযোগ নিবন্ধ করে বিরক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক হ্যার। শুদ্ধ ইরফানের কথা শুনে হাসলো। ফাইজ এসে বলে, আমি বুঝলাম না, আমার হবু শ্বশুর শাশুড়ি ইরফানের নাম সাদিক রাখলো না কেন তো? ইরফান তো ভয়ঙ্কর সত্যবাদী, শুধু মুখে যা বলে কাজের সাথে মেলে না। ইরফান রেগে তাকায় ফাইজের দিকে, দাঁতে দাঁত চেপে বলে, ফুল স্টপ, নয়তো থাপ্পড় খাবি। কথাটা বলে কানে ব্লুটুথ গুঁজে দেয়। শুদ্ধ ভুরু কুচকে তাকায়। ইরফানকে কেস কি বোঝাতো? আমি এর আগামাথা বুঝি না। ফাইজ দুহাত টানা দিয়ে শুরু করলো, তোর কাছে ওর কাহিনী শুনে ভেবেছিলাম বাচ্চা বউ বলে সময় নিচ্ছে। এখন মনে হচ্ছে ও জানেই না ওর সবচেয়ে অপছন্দের মেয়েকে দিল দিয়ে দিয়েছে, কিন্তু সেটা এখনো নিজে বুঝতে পারছে না। অথবা বুঝতে পারলেও নিজেকে দাবানোর চেষ্টা করছে, কারণ বাচ্চা মেয়েকে ভালোবাসলে ওর নিজের কাছে মান ইজ্জতে থাকবে না। এর মাঝে ফারার হাতে একটা ট্রেতে কফি নিয়ে এসে প্রথমে ইরফানকে দেয়। ইরফান বিনা বাক্যে কফির কাপ নিয়ে চুমুক দেয়। এরপর ফারা ফাইজের কফির কাপ দিয়ে লাস্ট কাপ টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ দেখলো সবটা। ফারা বেরিয়ে গেলে শুদ্ধ উঠে দাঁড়িয়ে ফাইজ ভুরু কুচকে বলে, কোথায় যাচ্ছিস? শুদ্ধ ফারার সামনে দাঁড়িয়ে বলে, তোর বিয়ে বেছে দেয়। ফাইজ শুদ্ধের হাঁটু বরাবর লাথি দিতে নিলে শুদ্ধ পিছিয়ে যায়। রেগে বলে, তোর ঘাটতারা বোনকে সোজা করতে যাচ্ছি, জেনেও ঢং করিস কেন? কোন লজ্জায়? বোনের হবু জামাইয়ের সাথে ভিলেনগিরি করতে বাধে না? আসলে লাজ লজ্জা নেই তোদের দুই ভাই বোনের। একজন বিয়ে করতে পাগল আর আরেকজনকে আমাকে ফিরিয়ে দিতে। ফাইজ রেগে গেল শুদ্ধের কথা। এই বেয়াদবটা সারাদিন তার বোনের জন্য তার হবু বউটাকে টেনে খোঁটা দেয়। ফাইজ হাতের কাপটা রেখে ঠাস করে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে বলল, ফিরিয়ে দিতে লজ্জা লাগে না? হ্যাঁ, ছ্যাঁচড়ার মতো ঘুরে বেড়াস। যারা ওদের লজ্জা থাকা উচিত, বুঝলি?
শুদ্ধ মাথার চুল টেনে ধরে। তাকে ছ্যাঁচড়া বলছে, মেজাজ বিগড়ে গেল। রেগে বলে, ইরফানের বউয়ের এক্সামটা শেষ হোক, এরপর বোঝাচ্ছি আমি ছ্যাঁচড়া নাকি তোরা দুই বোন। শালা তোদের দুটার সাথে আমার সাথে ভিলেনগিরি করেই দিন যায়। ইরফানের কানে ভুল শুদ্ধ আর ফাইজের মাঝে এই টপিক নিয়ে নিয়মিত এমন কথা কাটাকাটি হয়। ইরফান এদের সামনে থাকলে বেশিরভাগ সময় কানে ব্লুটুথ লাগে। ফাইজ বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকে বলে, আরেকটা রোবট বসে আছে। আরে আমাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগানো থামানোর লাগে। আর রেখে দেখ, রোবটকে একটা শিক্ষা দিলেও সে সেটা মানে। আর এই শালা মানুষ হয়ে রোবট প্রোম্যাক্স। ইরফান শুনলই না এদের কথা। শুদ্ধ টেবিল থেকে কফির কাপ তুলে ডান হাতে, বা হাতে ফাইজের হাত টেনে বাইরে যেতে যেতে বলে, আয় তোকে দেখাচ্ছি কে চেঁচড়া। আমি নাকি তোর ননির পুতুল ডাইনি বোন। ফাইজ শুদ্ধর পিঠে থাপড়ি দিয়ে বলে, খবরদার আমার বোনকে ডাইনি বলবি না। শুদ্ধ পাত্তা দিল না। ফারা ডাইনিংয়ে মনমরা হয়ে বসেছিল। আর তার ভাই আর ফাইজকে দেখে অবাক হয় ফারা। শুদ্ধ দ্রুত পায়ে এসে ফারার সামনে দাঁড়ায়। চোখের পলক গরম কফি নিজের ডান হাতের উপর ঢেলে দেয়। ফারা চোখ বড় করে তাকায়, শব্দ করে হাসে। শুদ্ধ ভাই। ফাইজ নিজেও অবাক। কফি চুলা থেকে নামিয়ে ফারার দিকে এগিয়ে এসেছিল। ফাইজ নিজেও খেয়ে আসলো মাত্র। শুদ্ধর পাগলামিতে ছেলেটা রেগে যায়। ফারা টলমল চোখে চেয়ে থাকে শুদ্ধর লাল দগদগে হওয়া যাওয়া লাল হাতটার দিকে। শুদ্ধ হাত ঝাড়াতে খুব আলতোভাবে বাম হাত চুলোর ভাঁজে চালিয়ে মৃদুস্বরে বলে, ফারা এক গ্লাস পানি খাওয়া তো, তৃষ্ণা পেয়েছে। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে উঠে দাঁড়ায় না। তার দৃষ্টি শুদ্ধর পুড়ে যাওয়া হাতটার দিকে। শুদ্ধ রেগে ফাইজের দিকে তাকিয়ে বলে, কি পাষাণ বোন বানিয়েছিস দেখ, এক গ্লাস পানি দিতেও কিপটেমি করে। ফাইজ বোনের দিকে তাকালো। ফারার হাতের উপর কয়েক ফোঁটা পানি দীর্ঘশ্বাস ফেলে ফারা কেঁদে দিয়ে বলল, ভাইয়া শুদ্ধ ভাইয়ের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দাও প্লিজ। শুদ্ধ হেসে বলে, সি, এই হাত ব্যান্ডেজ করানোর জন্য তোর বোন এখন কেমন ছ্যাঁচড়ামি করে দেখ। ফাইজ কিছু বলল না, উল্টে ঘুরে তার রুমে গেল। এদের কথা বলা উচিত না। সে উদ্দেশ্যেই ফাইজ স্থান ছাড়ল। শুদ্ধ ফারার সামনেই এগিয়ে যায়। ফারা ডাইনিং টেবিলে চেয়ারে বাঁকা হয়ে বসে। শুদ্ধ ফারার সামনে হাঁটু মুড়ে বসে মলিন হেসে বলে, ফারা তুমি কেন বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি? ফারা চোখ টলমল করে শুদ্ধর দিকে চেয়ে আছে। ভাঙা গলে বলে, হাতে ব্যান্ডেজ করাতে হবে শুদ্ধ ভাই। শুদ্ধ দীর্ঘশ্বাস বলে, ফারা আমার হাত জ্বলে পোড়া হচ্ছে, বিলিভ মি। ডান হাতের বুকে বাঁ পাশে ইশারায় করছে, এখানে জ্বলছে। ফারা দু হাতে মুখ লুকে ফুপিয়ে ওঠে। ভাঙা গলে বলে, তুমি মিশকা আপুকে ভালোবাসতে। আমি অনেক প্রমাণ পেয়েছি শুদ্ধ ভাই। তুমি মিশকা আপুর বিয়ে ভেঙে দিয়েছিলে। তোমাদের অনেক ক্লোজ আপ ছিল। শুধু রাগান্বিত বলে, সে আমার খালাতো বোন, এজন্য এসব হয়েছে। এর পিছনে আর কোনো কারণ নেই। আর কি বলিস বিলিভ করবে আমি? আমার ভালোবাসা তোমার কাছে নাটক লাগে বেয়াদব মেয়ে। ফারা ফুপিয়ে ওঠে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেললো। আবার রেগে যাচ্ছে। ফারা নিজেকে সামলে দু হাতে চোখ মুছে বলে, শুদ্ধ ভাই ব্যান্ডেজ করো প্লিজ। মিশকা আপু বললেই তো ঠিকই শুনে নিতে। শুদ্ধ বসা থেকে উঠে দাঁড়িয়ে রাগের চোটে পোড়া হাতটা দিয়ে ডাইনিংয়ের উপর শব্দ করে পাঁচ মানে চিৎকার করে বলল, মিশকা মিশকা মিশকা। আরে ওর বয়ফ্রেন্ড জুটে গেছিলো, এজন্য হেল্প করতে গেছিলাম। ফারার নাক টেনে বলে, হ্যাঁ বয়ফ্রেন্ড তো তুমি। শুদ্ধ ফারার গালে থাপ্পড় মেরে দেয়, চিৎকার করে বলে, তুই ভালোবাসার যোগ্যই না। বালের পাত্রে ভালোবাসা দান করছি এতদিন। ফারার চোখ ঝাপসা হয়ে শুদ্ধর দিকে তাকায়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ ফারার এর হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, এই বালের পাত্রে আর ভালোবাসা ঢালবো না। ভুলে ভেবো না ক্লান্ত হয়ে বিরহের গান গাইব। পাখি যাও চলে যাও, এসব আর আমার দ্বারা হবে না। এত উদার না আমি। বিরহের গান গাইতে গায়ে ইচ্ছে করলে গান গেয়ে গেয়ে এরপর তোমায় নিয়ে বাসর ঘরে ঢুকবো, বুঝলে? তুমি আমার বউ হবে, আমারই। ইটস ফাইনাল। কথাগুলো বলে ফারার হাত ছেড়ে দেয়। ফারা ঝাপসা চোখে শুদ্ধ দিকে আরেকবার তাকায়। শুদ্ধ গম্ভীর গলা বলে ওঠে, ঘরে যাও। ফারা কোনো উত্তর দেয় না, দৌড়ে তার ঘরে চলে যায়। ফাইজ ঘর থেকে বেরিয়ে এসে পাশে ইরফান ফারাকে থাপ্পড় মারা দেখেছে। ইরফান দ্রুত এসে শুদ্ধর গলাতে দাঁতে দাঁত চেপে বলে, ফাইজের বোনকে এভাবে মারছিস কেন? শুদ্ধ ফারাককে ইরফানকে ধাক্কা দেয়। মেজাজ বিগড়ে বলে,
ইরফান রাগ বিরক্তি ঢেলে বলে, মেয়েদের সাথে ঢলাঢলি করে এসে ওর বোনকে মারছিস কেন? আগে মনে ছিল না? শুদ্ধ অবাক হয়। আরে তুইও আমাকে বিলিভ করিস না? আমি বড় বোন ভেবে বেশি ফ্রি হয়ে গেছিলাম মিসকে আপুর সাথে। ইরফান গম্ভীর হলো, ডিসকাস্টিং। এর ভালোবাসা তোদের, খেয়ে দে, কাজ না থাকলে যা। কথাটা বলে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব আজগুবি লাগলো তার কাছে। ফাও কষ্ট পায়। শুদ্ধ রেগে বলে, এই ইরফানের বাচ্চা আমার চেয়ে করুণ অবস্থা হবে দেখিস। ফাইজ রেগে বলল, আমার বোনকে মারলি? শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমার হবু বউ, যা ইচ্ছে করবো। যা, ভাল লাগছে না। যা, আমাকে জ্বালিয়েছে। আমায় আরো 10টা থাপ্পড় দিল কম। এই দরদ দেখাতে আসছে, বলছি না ওকে সিধে করব আমি। তোর বোনের প্রবলেম বুঝি না। ও সেই মিসকা নিয়ে পড়েছে। মেজাতে এত পেঁয়াজ যদি জানতাম, তাহলে অনুভূতি জন্মানোর আগে জঙ্গলে গিয়ে বাস করতাম। তোর বোনের জন্য জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তেড়ামি করবে, রেগে মারবো আমি। দাগ পড়লে ওর গালে, বুক পুড়বে আমার। ভাইয়া, শুদ্ধ ভাইয়ার হাত ব্যান্ডেজ করে দিয়েছে। ফাইজ তার ঘর থেকে বেরিয়ে ফাড়ার ঘরে আসছিল। মেয়েটিকে দেখে কেমন উতলা হয়ে কথাটা বলল। ফাইজ মৃদু হেসে বলল, ও হাতে সেবা করতে যেতে নিষেধ করছে। ফাইজ রেগে বলল, তুমি কেমন বন্ধু? নিষেধ করছে আর বাবু হয়ে বসে আছো? ফাইজ ফাড়ার বিছানায় শুয়ে চোখ বুজে বলে, ঘুম পেয়েছে, ডিস্টার্ব করিস না। ফাড়া এগিয়ে এসে বলে, ইনিয়ার সাথে রাশেদের সেটিং করে দিচ্ছি, দাঁড়া। এমনিতে ইনিয়া তোমাকে পছন্দ করে না। ফারাক তরাত করে চোখ মেলে তাকায় বনে দেখে, কি রে ভাই, এরা সবাই তার বউটাকে নিয়ে কেন পড়ে? বউ হতে না হতে কেউ না কেউ শুধু শুধু টেনে ধরছে। ফারাক কথাটা বলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। পিছন থেকে ফায়েজ জেগে বলে, এমন কিছু করলে তোর বিয়ে কনফার্ম পাশের পাশের ভুড়িয়েলা নয়ন দাদার সাথে দিব। বেয়াদব বোন, বড় ভাইকে বয়ফ্রেন্ডের চিকিৎসা করাতে বলে না, বলে না করলে বউ নিয়ে টানাটানি করে। আসলে মানুষদের লাজ লজ্জা দিন দিন উঠে যাচ্ছে। ফাড়া চলে গেলে চোখ বুজে হাসলো ফাইজ। শুদ্ধ আর ফাড়ার ঝামেলা মেটানোর একটা স্কোপ করতে শুদ্ধর হাতে ব্যান্ডেজ করেনি। কিন্তু তার বোন তো জেদি, সত্যি সত্যি তার বউয়ের পিছনে লাগবেই তো লাগলো সেও শুদ্ধকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। বোনটা বেয়াদব হচ্ছে দিন দিন। ফাড়া ফার্স্ট এড বক্স নিয়ে ভাইয়ের ঘরে উকি দেয়। শুদ্ধ ডান হাত মেলে হাতের উপর, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। ফাড়া পা টিপে টিপে ঘরের ভিতরে প্রবেশ করে। বেডের পাশে দাঁড়িয়ে শুদ্ধর মুখ পানে তাকিয়ে থাকে। কিছু সময় নষ্ট না করে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। এরপর প্রয়োজনীয় সব ফার্স্ট এড বক্স থেকে বের করে শুদ্ধর হাতের দিকে তাকায়। মনে হচ্ছে ফোসকা পড়ে গিয়েছে। ফাড়ার চোখের কোণ ভিজল। কাপা হাতে শুদ্ধর হাতটা ধরে চোখ তুলে তাকায়। ডান পাশে মাথা রাখতেই সেদিকে বসা অবস্থায় ফাড়াকে চোখে পড়ল। ফাড়া তাকায় না শুদ্ধর দিকে। শুদ্ধ তার হাত সরিয়ে দেয়। ফাড়া এবার অসহায় চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ গম্ভীর মুখে ফাড়ার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর সরিয়ে নিয়ে বলে, তোমার ঘরে যাও। ফাড়া নাক টেনে করুণ সুরে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজে নেয়। এই মেয়ে এমনভাবে ডাকে যেন বলবে, চলো এক্ষুনি বিয়ে করে নিই। কিন্তু তেরামি আসলে আহ আহ আগলা দরদ দেখাতে, আর আসে তাকে দুর্বল করে দিতে। ফাড়া আবার একই সুরে ভেসে আসে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজে শান্ত স্বরে বলে, হাতটা দাও প্লিজ, ব্যান্ডেজ করে চলে যাব। শুদ্ধ শান্ত গলা বলে, সারাদিন বসে কাঁদলে সেই সুযোগ পাবে না, তাই চুপচাপ বেরো। ফাড়া মাথা নিচু করে নিল, ঠোঁট ভেঙে আসছে। মিশকাকে নিয়ে কি তোমার প্রবলেম? তোমার? ফাড়া মাথা নিচু করে বলে, এখন তো আর আপু ডাকতে হয় না, বড়, তবুও নাম ধরে ডাকছো। শুদ্ধ দাঁত কিরমির করে ধমকে বলে, যে কোনো সময় আরেকটা থাপ্পড় পড়ার আগে এখান থেকে চলে যাও। কথাটা বলে চোখ বুজে নেয়। ফাড়া চুপচাপ বসে রইল। হ্যাঁ না কিছু বললো না, বসা থেকে উঠলো না। বিয়ের প্রিপারেশন নাও। ফাড়া নাক টেনে বলে, আমি তোমায় বিয়ে করব না। শুদ্ধ চোখ বুজে ঠোঁটের কোণে খুব সামান্য হাসি রেখে বলল, তোমার মতামত চাইনি, প্রিপারেশন নিয়ে থাকতে বলছি। ফাড়া বাঁ হাতে চোখ মুছে নেয়। শুদ্ধ হঠাৎ অন্তত রেগে বলে, ফাড়া, আমি এখান থেকে তোমাকে যেতে বলছি, আউট। ফাড়া ভয়ে কেঁপে ওঠে, কিন্তু সে যাবে না, জেদ ধরে বসে থাকে। শুদ্ধ শোয়া থেকে উঠে যেতে বলে, ওকে ফাইন, আমি যাচ্ছি। ফাড়া বসা থেকে দাঁড়িয়ে আবেগী বলে, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়। এই মেয়ে ঠিক কী করা উচিত? এভাবে ডাকবে, এক্ষুনি হাতে ব্যান্ডেজ হয়ে গেলে এমনিতে উঠে আসবে,
আর সাথে সাথে স্যার স্যার বলে মুখে ফেনা তুলবে। শুদ্ধ খুব ভালো করে জানে। সে তাকালো না পিছনে, হন হন করে বেরিয়ে গেল। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। শুদ্ধ বাইরে এসে ফাইজকে দেখলো। ফাইজ এগিয়ে এসে বলল, আমাকে বোনকে ফিরিয়ে দিলি কেন? শুধু চোখ ছোট করে তাকালো, রেগে নাটকীয় ভঙ্গিতে বলল, তোমার ননির পুতুল বোনের জন্য কোথায় জ্বলছে দেখি। ফাইজ বিরক্ত হলো, শুদ্ধর হাত টেনে বলল, ভাবলাম ভালোবেসে আমার বোনের ব্যান্ডেজ করে দিলে তুই মিটিমিটি হাসবি, হলো তো উল্টো, বুঝছিস? শালার হাতের সেবা চাইছিস, আয়। শুদ্ধ বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, চিকিৎসা করালে তোর বোন আপনি আর স্যার রেখে মুখে ফেনা তুলবে, মেজাজ খারাপ হয়ে যায়। হাত পোড়ানোর জন্য কতদিন পর ওর তুমি আর শুদ্ধ ভাই ডাক শুনলাম। থাক, আসছি। ফাইজ এগিয়ে চলে যায়। ইরফান চলে গিয়েছে, ড্রাইভ করতে পারবে না। পারবো। কথা না বলে পিছনে দাঁড়িয়ে থাকা কান্নামাখা ফাড়ার দিকে একবার তাকায়, এরপর দ্রুত সেখান থেকে চলে যায়। মায়রাকে তোমার ফুপির বাসায় রেখে আসতে হবে। ইরফান, তার বাবা, তার মা আর ইনায়া টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। তারেক নওয়াজের কথায় ইরফান কিছু বলল না, মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। রুমা নওয়াজ রিতাকে ডেকে বললেন, মায়রাকে ডেকে নিয়ে এসো, এসে তুইও খেতে বস। রিতা মাথা নেড়ে মায়রার ঘরে যায়। কিছুক্ষণের মাঝে মায়রা ঘর থেকে বেরিয়ে এসে রিতা নওয়াজের পাশে চেয়ারে বসে পড়ল। মায়রা দাঁড়িয়ে থাকে। ইরফানের পাশের চেয়ারটা একমাত্র ফাঁকা। ইরফানের দিকে আর চোখে তাকায়। রুমা নওয়াজ মায়রার দিকে তাকিয়ে বলে, কি হলো, বসছো না কেন? শাশুড়ি কথা মায়রা ধীর পায়ে এসে ইরফানের পাশের চেয়ারটা বসে, কাপা হাতে প্লেটে ভাত বেড়ে নেয়। ইরফান মাথা নিচু করে আর চোখে মায়েরা হাতের দিকে তাকায়, বিরক্ত হয়। এই মেয়ের হাত কাঁপছে তার উপস্থিতিতে, এটা তার ধারণার বাইরে। মায়েরা ধীরে ধীরে খাওয়া শুরু করলো। ইরফান খাওয়া শেষ, উঠতে নিলে তারেক নওয়াজ আবারও বলে, আমি তোমাকে কিছু বলছি ইরফান। ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি নিয়ে যাও। তারেক নওয়াজ ভুরু কুচকে বলে, আমার কাজ আছে, তোমাকেই যেতে হবে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, কবে যেতে হবে? তারেক নওয়াজ মায়েরার দিকে তাকিয়ে বলে, কতদিন আগে যেতে চাও আম্মু? মায়েরা খাবার মুখে নিয়ে অবাক হয়ে বলে, কোথায়? তারেক নওয়াজ হেসে বলে, তোমার এক্সাম আর 3 দিন আছে, এসএসসি দিবে না? মায়েরা বুঝলো তার গ্রামে যাওয়ার কথা। মাথা নেড়ে বলে, কালকেই যাই। তারেক নওয়াজ ইরফানের দিকে তাকিয়ে বলে, তোমার ফুপির বাড়ি রেখে আসবে মায়েরাকে, ওর বাবার বাড়ি নয়, বুঝেছো? ইরফান ভুরু কুঁচকালো। বাবার বাড়ি থাকতে তার ফুপির বাড়ি কেন? ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলো। সাথে রুমা নওয়াজ, ইনিয়া দুজনে অবাক হলো। তবে তারেক নওয়াজ কিছু বলল না, তারা কেউ কিছু জিজ্ঞাসা করলো না। মায়েরা বুঝলো তাকে ইরফান রাখতে যাবে। আমতা আমতা করে শ্বশুরের দিকে তাকে বললো, বাবা, আপনি রেখে আসতে পারবেন না? তারেক নওয়াজ হেসে বলল, আমার কাজ আছে আম্মু। মায়েরা মন খারাপ করে খাবারে মন দিল। বাম পাশে ইরফান এখনো বসে থাকতে দেখে ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। মায়েরা ধীরে ধীরে চোখ সরিয়ে তার প্লেটে থাকা ভাতের দিকে আনে। এই লোক এমন করে তাকিয়ে থাকে কেন, মায়েরা বোঝে না। কি অদ্ভুত। লাস্ট বেশ কয়েকবার হলো শুধু গম্ভীর চোখে রোবটের ন্যায় তার দিকে তাকিয়ে থাকে, এখনও তাকিয়ে আছে। মায়েরা অসুস্থ হয়ে দ্রুত খাওয়ার চেষ্টা করে, উদ্দেশ্য খেয়েই দৌড় দিবে এখান থেকে। এই লোক তো যায় না। ইরফান মায়রাকে নাকে মুখে খেতে দেখে রেগে যায়। কিছু বলার আগে মায়রার কাশি উঠে যায়। মায়েরা ইরফান মায়রার সামনে এক গ্লাস পানি রেখে মায়রা দ্রুত তার সামনে থেকে পানি খেয়ে নেয়। নাকে মুখে ভাত উঠে গেছে। ইরফান ইচ্ছে করলো মায়রার কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। জোরে ধমক দিয়ে দাঁতে দাঁতে বলে, থাপ্পড় খাওয়ার জন্য মুখে থাকো? এই মেয়ে, তুমি বাচ্চা? মায়রা কেঁপে ওঠে, চোখ জোড়া পানি টলমল করছে। না, ধমক খেয়ে নেয়। খাবার নাকে মুখে উঠেছে। ইরফান আর মায়েরার দিকে সবাই চেয়ে আছে। মায়েরা সবার দিকে অসহায় চোখে তাকালো। সবাই মায়েরার দিকে আর ইরফান মায়েরার দিকে। মায়েরা আর চোখে ইরফানের দিকে তাকায়। এই লোক তাকে দিন রাত অত্যাচার করে মারে। আগেই ভালো ছিল, দুটো থাপ্পড় মেরে হাওয়া হয়ে যেত। আর এখন পাশে বসে উল্টো পাল্টা ভাজে। মায়েরা ধীরে ধীরে ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, আপনি যান। হোয়াই? মায়েরা তার সামনে বসে ইনার দিকে তাকে কাঁদো কাঁদো মুখ করে বলে, আপু, তোমার ওই তার শাশুড়ির দিকে তাকিয়ে থেমে যায়। তার ছেলেকে কিছু বললে আবার তাকে ধমক খেতে হবে। অতঃপর মেখে এসে বলে, আপু, তোমার খাওয়া শেষ হয়েছে? ইনিয়া তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান চোখ মুখ শক্ত করে মায়েরার দিকে চেয়ে আছে।
খাওয়ার মাঝে বার কয়েক কথা বলছে। আর তার ভাই মায়েরাকে এখনো তার থাপ্পড় মানে এই ঢের ইশারায় দেখালো চুপচাপ খাও। মায়েরা বিরক্ত হয়, তোমার ভাইয়াকে আমি ভয় পাই না বুঝলে, সবসময় আমার তেজে ভেজে খাওয়ার ধান্দায় থাকে। তোমার ভাইয়াকে ইরফান গম গম গলায় ধমক দেয়, শাট আপ। কানের কাছে এমন রামধমক খেয়ে মায়েরা চোখ বুজে যায়। তারেক নাজ গম্ভীর মুখে চেয়ে আছেন, রুকমান আওয়াজ চোখে বিরক্তি। ইরফান দ্রুত উঠে গটগট পায়ে চলিয়ে যায়। এরপর রুমান আওয়াজ সহ তারেক নওয়াজ ঘরে চলে যায়। তারেক নওয়াজের মুখে হাসি গেল। ঘরে গিয়ে স্ত্রী বিরক্ত হয়ে বলল, তোমার আবার কি হলো? ছেলে ছেলের বউ, এখন তুমি সব জুটেছে পাগলের দল। তারেক নওয়াজ কিছু বলল না। একটু পর আফসোস করে বলল, আমার ছেলেটা আমার মতো হতে পারলো না। আমি তোমাকে এখনো ভালোবাসি বলি, ভেবে দেখো। রুমের আওয়াজ কটমট করে স্বামীর পানে তাকালো। তোমার ছেলের বউ যেমন বাচাল, তোমার ছেলে প্রয়োজনে কথা বলে না। বিয়ের আগে দেখোনি এই মেয়ে এত কথা বলে? দুই মেয়েরও দুজন জুটেছে। ইরফান এমনই, ওর পাশে যাহারা বসে এভাবে খাবার খেয়ে গলায় বাঁধলে বা এমন বাচালের ধমক খেয়ে বসে থাকতো, বেশি ভাব বাদ দাও। নয়তো দেখবে তোমার ছেলে মেয়েটাকে হঠাৎই ওর বাপের বাড়ি রেখে এসেছে একবারে, আর তুমি শ্বশুর হয়ে ছ্যাঁকা খেয়ে বসে থাকবে। তারিনাথ মুখ চুপসে যায়। ইরফানের মা মিথ্যে বলেনি, কপালে চিন্তার ভাঁজ। যদি নেগেটিভ কিছু হয় তাহলে সে নিজেই হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ছেলেটা এমনই খাপছাড়া স্বভাবে, এতদিন না মানলেও এখন কেন যেন তিক্ত লাগে। মায়ের সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বেই, বইবি কমবে না। মায়েরা রেডি হয়ে দাঁড়ায়। ইরফানের খবর নেই তো, কোথায় বেরোতে নিলে মেয়েটাকে নাকি লেট হয়ে যায়। আর এখন ইরফান লেট হচ্ছে। মায়েরা হাতে ব্যাগ নিয়ে ঢং করে এপাশ ওপাশ করে হাঁটছে। আপাতত কেউ নেই ডাইনিংয়ে, চুপ থাকার মেয়ে নয় সে। ইরফান উপর থেকে নেমে এসে মায়েরাকে এভাবে একা একা ঘুরতে দেখে বিরক্ত হয়। মায়েরা হঠাৎ ইরফানের সাথে ধাক্কা খায়। মায়েরা দ্রুত পিছিয়ে নিলে ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান গম্ভীর গলা বলে, স্টুপিড বাদর। মায়েরা চোখ তুলিয়ে তাকে বলে, মায়েরা চোখ তুলে তাকে বলে, আর আপনি লেট লথিফ। মায়েরা বিরক্ত হয়ে এগিয়ে যায় পিছু পিছু। মায়েরা সবার থেকে বিদায় নেওয়া শেষ। ইরফান মায়ের পাশে সিটে। মায়েরা মেয়েটার মনটা ভীষণ খারাপ হয় মায়ের জন্য। তার বাড়ি যাবে না। বাবা থাকলে নিশ্চয় জোর করে নিজের মেয়েকে তার বাড়িতে নিয়ে যেত। বিষণ্ণ মনে রাস্তার দিকে চেয়ে থাকে, দু হাতে গাড়ির জানলায় ঠেকেছে। অনেকটা বাইরে এসছে। ইরফান মায়েরাকে এমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পরপর তাকায়। খেয়াল করলো মায়েরা দু হাতে বেশ অনেকটা বাইরে বেরিয়েছে। রেগে যায়। ডান হাতে স্টিয়ারিং রেখে বাঁ হাতে মায়েরার বাহু ধরে জোরে টান দেয়। এত জোরে টান দেয় যে মায়েরা পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগে ড্রাইভিং নেয়। মায়েরা রেগে বলে, আপনার প্রবলেম কি? ডান হাতের বাহু ডলতে ডলতে হাত দুটো মনে হয় সরকারের পেছনে। ইরফান রেগে বলে, শাট আপ স্টুপিড বাদর। মায়েরা বিরক্ত হয়ে আবারও জানলার দিকে তাকালে দেখলো কাজ তুলে দেওয়া। মায়েরা মন খারাপ হয়ে যায়। কি সুন্দর হাওয়া কাটছিল, কিন্তু এই লোকটা ভেস্তে দিল। ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, কাজটা একটু নামিয়ে দিন না। ইরফান গম্ভীর করে বলে, নো। মায়েরা ভেঙচি কেটে কিছু দূর গেলে রাস্তার ফুচকার দোকান দেখে ইরফান দ্রুত দিকে তাকায়। বলার আগে মুখ চুপসে যায়। এই লোক তাকে কিছু করতেই দেয় না। এমন পাষাণ লোক এই দুনিয়ায় আর দুটো আছে কিনা তার সন্দেহ আছে। তবু ক্ষীণ গলায় আশা নিয়ে বলে, ইনি আপুর ভাইয়া। মায়েরার সম্বোধনে ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়েরার দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, আপনি আমাকে বউ মানেন না, আমি আপনাকে স্বামী মানি না, তাই এটাই বলছে পছন্দ হয়নি। ইরফান রেগে বলে, স্টুপিড, জাস্ট শাট আপ, নয়তো থাপ্পড়ে গাল লাল করে দেবো। মায়েরা গালে হাত দিয়ে মিনমিন করে বলে, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ, আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। ইরফান ব্রেক কষে মায়েরার দিকে চেয়ে ধমকে বলো, হোয়াট? মায়েরা ধমক খেয়ে ঝাঁকি দিয়ে ওঠে, জিভে কামড় দেয়। করলা তো আপনার পছন্দ, এই লোকের পছন্দ ভুলভাল বলেছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই প্লিজ, আপনাকে পছন্দের খাবার খাওয়াবো, আপনার কাপড় কেচে দিব, আপনি চাইলে
তাও ফুচকা খাওয়ান। ইরফান ফোঁস করে শ্বাস ছাড়ল গাড়ি থেকে বেরিয়ে এসে। মায়েরা ভাবে হয়তো ফুচকা আনতে গেছে। মুখের হাসি ফুটিয়ে উঠে বিড়বিড় করল, যতটা খারাপ ভাবে ততটা নয়। 2 মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে সিটে বসে। মায়েরা ইরফানের হাতের দিকে তাকালে দেখে ফুচকা নেই, কিছু, কিন্তু ছোট কিছু একটা। ইরফান গম্ভীর মুখে স্কচটাপ থেকে বাইরে থেকে কাগজ ছিল। মায়েরা চোখ বড় বড় হয়ে গেল। ইরফানের দিকে ইরফান তার দিকে তাকালে মায়েরা ঠোঁট চেপে ধরে। ইরফান দরজা চেপে দেয়। ইরফান মায়েরার দিকে এগোলে মায়েরা বাঁ হাতে তার ঠোঁট চেপে ডান হাতে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলতে লেগে। চুনুপুটির শরীর, মায়েরা এত বলিষ্ঠ ইরফানের সাথে পেরে না। ইরফান মায়েরার 2 হাত একসাথে তার হাতে চেপে ধরে নির্বিকার চিত্তে ডান হাতের সাহায্যে মায়েরার মুখে স্কচ টেপ লাগাতে লাগাতে মায়েরা চিৎকার বলে, না না প্লিজ, আর কথা বলবো না, প্রমিস প্রমিস। বলতে বলতে ইরফানের গলার কাছে তার মুখ ঠেকায়। ইরফান তার মুখে স্কচ টেপ লাগাতে পারে না, যেভাবে বিড়বিড় করে, আর কথা বলবো না, সরি সরি, ছেড়ে দিন। ইরফান চোখ বুজে শ্বাস টানে, দাঁতে যাচ্ছে বলল, স্টুপিড। এরপর ঢোক গিলে মায়েরা 2 হাত ছেড়ে মেয়েটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরে এসে ছিটে মাথায় হেলান দিয়ে চোখ বুজে থাকে। ডান হাতে শার্টের বোতাম দুটো খুলে আলগা করে দেয়। বাঁ হাতে স্টিয়ারিং শক্ত হাতে চেপে মায়েরাকে ধাক্কা দেয়। মেয়েটার মাথা গাড়ির সাথে কাছের সাথে ধাক্কা লেগে মায়েরা বাঁ হাতে মাথা তোলে। ভীত চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পরে ইরফান চোখ খুলে মায়ের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট আর একটা কথা বলে স্কচটা পুরো মুখে লাগিয়ে দেবো, স্টুপিড। এরপর এসি ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা সিটে মাথা এলিয়ে চোখ বুজে নেয়। মনে মনে বিড়বিড় করে, একটু ফুচকা খেতে চাওয়ায় কি করলো এই পাষাণ, উফ, দরজার লোক একটা। গাড়ির ঝাঁকুনিতে মায়েরার ঘুমন্ত মুখ হেলে হেলে কাচের সাথে গিয়ে পড়ে। সময় যত যায় মেয়েটার মাথা তত ধাক্কা লাগে কাচের সঙ্গে। ইরফান একবার তাকায় মায়েরার দিকে, এরপর গাড়ির ব্রেক বসে। মায়েরা এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাম দিকে সরিয়ে দেয়। মায়েরা বন্ধ চোখে কোণে ছিটে ফোটা পানির কোণা চোখ এড়ায় নেয় ইরফানের। ভুরু কুচকে যায়। মায়েরা একটু নড়েচড়ে পিট করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলে ইরফান ডান হাতে মায়েরা মুখ চেপে ধমকে বলে, স্টুপিড, এটা রাস্তা, চিৎকার করছো কেন? মায়েরা ঢোক গিলে পলক ঝাপটা দেয় বার কয়েক। ইরফান শান্ত গলায় জিজ্ঞেস করে, কেঁদেছো কেন? মায়েরা অবাক হয়। বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে বলে, ইরফান রেগে বলে, স্কিপ আপ। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। 2 হাত তুলে ইরফানের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। ইরফান নিজে তার হাত সরিয়ে দেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গাড়ির গ্লাস নামিয়ে দেয়। আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খোঁজায় ব্যস্ত হয় খানিক। কাঙ্ক্ষিত জিনিসটা চোখে পড়ে। গাড়ি থেকে নেমে গটগট পায়ে সামনে দিকে যায়। মায়েরা জানলার দিকে তাকালে দেখলো বিকেল গড়িয়েছে, সন্ধ্যা নামবে। কিছুক্ষণের মাঝে তার পাশে দরজা খুলে যায়। মায়েরা ভুরু কুচকে তাকানোর আগে তার কোলের উপর ইয়া বড় ফুচকার প্যাকেট রাখে ইমরান। শুধু ইয়া বড় নয়, দোকানের হাফ বস্তার মতো পকেট ভরে ফুচকা রাখা দোকানদার। সেই পকেট তার কোলের উপর। মায়েরা চোখ বড় বড় করে। ভাবনার মাঝে ইরফান অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান সিট বেল্ট লাগাতে লাগাতে মায়েরার পানে তাকায়। মেয়েটা অস্বাভাবিক তাকাতে দেখে ভুরু কুচকে বলে, হোয়াট? মায়েরা কথা বলতে গিয়ে ভুলে গেছে কোনো রকম নিজের মাঝে বিস্ময় দামিয়ে বলে, এতগুলো ফুচকা এনেছো কেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, স্টপ ক্রাইং অ্যান্ড ফিনিশ ইট। বিস্ময়ে মায়েরার মুখ খানিকটা হাই হয়ে গেল। এই লোক কি কোনোভাবে ভেবেছে যে ফুচকার জন্য কেঁদেছে? সে ফুচকার জন্য কাঁদবে কেন? নিজ বাড়ির জন্য মন খারাপ হয়েছিল, তাই হয়তো অজান্তে চোখের কোণে পানি জমেছে, আর এই লোক দোকান তুলে এনেছে। মায়েরা বিস্ময় করে বলে, আপনি কি পাগল? পাগল বলে ইরফান রেগে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে, এগুলো দিয়ে আসুন। এগুলো কিভাবে খাবো? ইরফান গাড়ি স্টার্ট দেয়। মায়েরা বিরক্ত হয়ে বলে, ফুচকা আর বাকি আইটেম কোথায়? ভেতরে সব আছে, ওই ভ্যানটা তুলে আনতে পারতেন। ইরফান বিরক্ত গলে বলে, গাড়িতে জায়গা হবে না। মায়েরা 2 হাতে এত বড় ফুচকার প্যাকেট ধরে সাথে মাথা ঠেকে ইরফানের দিকে তাকায়। আপাতত তার খাওয়ার স্বাদ মিটে গেছে। সে ভেবেছে গ্রামে গিয়ে একটা
কবিরাজ দেখানোর ব্যবস্থা করবে ইরফানকে। সত্যি সত্যি যদি জিন ধরে যায় থাকে সেটা। ইরফানের ফুপির ঘরের দরজা খুলে সামনে ইরফান আর মায়রাকে দেখে হাসে। তার ভাই ফোন করে ইরফান আর তার বউ আসছে। মায়েরা তাদের গ্রামে হওয়ায় ইরফানের ফুপির সাথে মায়েরা বেশ ভালো সখ্যতা আছে। কিন্তু মায়েরার হাতে এত বড় ফুচকার প্যাকেট দেখে অবাক হয় বলে, কিরে মায়েরা, তুই ফুচকার দোকান তুলে এনেছিস কেন? মায়েরা ভিতরে যেতে বলে, আমি তো আনিনি, কেউ খালাম মা, তোমার ওই ভাতিজা এনেছে। সুদ্ধর মা ঘরের দরজা আটকে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুই এনেছিস? তুই এসব খাস নাকি? কি করবি এসব? ইরফান কিছুটা বিব্রত করলো ফুপির কথায়। মায়েরা টেবিলের উপর বড় প্যাকেটটা রেখে বলে, খালাম্মা, তোমার ভাতিজাকে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করে দিন তো, জিন ধরেছে হয়তো। ইরফান রেগে বলে, হোয়াট রাবিশ। মায়েরা ইরফানের দিকে তাকায়, ইনোসেন্ট ফেস ফেস বানিয়ে মুখ একটুখানি রেখে বলে, শুদ্ধর মা ইরফানে গেলে হাত দিয়ে বলে, আজ থাকবি কিন্তু। ইরফান গলা ছেড়ে বলে, কাজ আছে ফুপি, যেতে হবে। শুদ্ধর মা রেগে বলে, কাল শুক্রবার, আজ থেকে যেতে হবে। পিছন থেকে বাইরে বুঝলে, খালাম্মা, ওনার অনেক কাজ, তুমি বুঝতে পারছো না, নিঃশ্বাস নেওয়ার সময় নেই। এরপর ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি চাইলে এক্ষুনি যেতে পারেন। শুদ্ধর মা চোখ ছোট করে তাকায় মায়ের দিকে, এগিয়ে এসে বলে, কদিন স্বামীর এত খোঁজ খবর রাখতে শিখেছিস? মায়েরা থতমত খেয়ে যায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের দিকে তাকিয়ে অতঃপর গম্ভীর করে বলে, আমি থাকছি ফুপু। ইরফানের কথা শুনে মায়েরা কাঁদো কাঁদো মুখে ইরফানের দিকে তাকায়। লোকটা তাকে শুধু ধমকায়, গেলেই তো ভালো হতো, থাকতে চাই কেন? অতঃপর অসহায় কণ্ঠে বলে, আপনি কেন থাকবেন? ইরফান রেগে বলে, থাপড়ায় আমি তোমার সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। মায়েরা কাঁদো কাঁদো মুখটা নামিয়ে এদিক ওদিক তাকায়। ইরফান তার বরাদ্দকৃত ঘরের দিকে যেতে নিলে গম্ভীর গলে বলে, এক কাপ ব্ল্যাক কফি দাও তো ফুপি। ইরফান ঘরে গেলে তার ফুপি মায়েরার হিজাবের উপর দিয়ে কান টেনে ধরে মেয়েকেই রাগ দেখে বলে, আমার ভাতিজার পিছে এইভাবে লাগিস না সারাদিন। মায়েরা দাঁত কেলিয়ে হাসে, কোমরে হাত রেখে মুখ ফুলে বলে, এখন মানুষকে জ্বালাতে অনেক মজা খালাম্মা। যদিও তোমার ভাতিজা একটু রাগী, কিন্তু আমি এভাবেই চালিয়ে নিই। শুদ্ধর মা হেসে ফেলল, তা কয়টা থাপ্পড় খেলি এ পর্যন্ত আমার ভাতিজার পিছনে লাগতে গিয়ে? মায়েরা থতমত করতে যায়, থাপ্পড় তো ভালোই খেয়েছ। অসহায় মুখে শুদ্ধর মায়ের দিকে তাকালে তিনি হেসে বললেন, কম কথা বলবি ওর সামনে, বেশি কথা বলা পছন্দ করে না। আর আমি এখন তোর খালাম্মা হব না। তাহলে কি হবা? মায়ের কপালে ভাঁজ পড়ে। ইমরানের ফুপি, তোর কি হবা? ফুপিই তো। তাহলে এই নামে ডাকবি। মায়েরা মাথা নিয়ে সম্মতি জানায়, হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নেই। কোন ঘরে যাব? যার জন্য এই বাড়িতে এসেছিস তার ঘরে যাবি? আর কার ঘরে যাবি? মায়েরা ঢোক গিলে বলে, প্লিজ আমাকে একটা ঘর দাও। ঘর নেই? ও, যাও ঘরে, একটু পর শুদ্ধ আসবে, তোদের পরপর রওনা দিয়েছে ও। মায়েরা অসহায় মুখ করে বলে, তোমার ঘরে নামাজটা পড়তে দাও। আচ্ছা যা, নামাজ পড়ে এনে আমার ঘরে। এই বলে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। মায়েরা চিন্তিত বদনে শুদ্ধর মায়ের ঘরে দেখে যায়। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় মায়েরা। শুদ্ধর মা মায়ের হাতে কফি কাপ এগিয়ে দেয়, এটা ইরফানকে দিয়ে আয়। মায়েরা কাপটা হাতে নেয়, যেতে গিয়ে কিছু একটা ভেবে পিছু বলে বলে, খালাম্মা, করলা নেই তোমাদের? আবার করলা? ও সরি ফুপু, করলা আছে। শুদ্ধর মা গরম তেলে মাছ ছেড়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে মায়েরা দিকে ফিরে দেখায়, এখানে করলা, কাঁচা করলা খাওয়া ছাড়িসনি? আমার ভালো লাগে, দাও না, ও বাড়িতে পাইনি খেতে। ভদ্রমহিলা চোখের ইশারে দেখিয়ে দিল। মায়েরা সেখান থেকে দুটো করলা তুলে নেয়। পাশে একটা ছোট্ট ব্লেন্ডার চোখে পড়ে, কিছু একটা মাথায় আসে। দ্রুত ব্লেন্ডারের সাহায্যে একটা করলা ব্লেন্ড করলো। শুদ্ধর মা তাকালেন না মায়ের দিকে। এই মেয়েকে গ্রামের মোটামুটি সবাই বেশ ভালোই জানে। এর মধ্যে শুদ্ধর মায়ের সাথে বেশি ভাব ছিল, যা এখনও আছে। মায়েরা ব্লেন্ড করা করলা আর কিছু কফির মগে ঢেলে দিল, বাকিটা সে নিজেই এমনি এমনি খেয়ে নিল। এরপর একটা চামচের সাহায্যে কফিটা একটু ঘেটে নেয়। এখানে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে পা বাড়ায় ইরফানের ঘরের দিকে। ডান হাতে একটা কাঁচা করলা নিয়ে একটু একটু করে কামড় দেয়। ইরফান ঘরের জানলার কাছে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। মায়েরা ভেতরে উকি দিয়ে বলে, আপনার কফি। ইরফান পিছন ফিরে থাকায় মায়েরাকে দেখে ভুরু কুচকে বলে, কাম। মায়েরা ধীরে ধীরে এগিয়ে আসে, মনে মনে হাসছে, তার না হয়
ফেভারিট করলা, কিন্তু ইরফানের ভীষণ অপছন্দের। ইনে আপু থেকে শুনেছি। মায়েরাকে মিটিমিটি করে হাসতে থেকে ইরফান গম্ভীর করে বলে, হোয়াট হ্যাপেন, হাসছো কেন? মায়েরা থতমত খেয়ে যায়। দুদিকে মাথা নেড়ে বলে, এমনি। হাত বাড়িয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কফির কাপ নিল। মায়েরা মেকি হেসে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। এখানেই না থাকার জন্য থাকাটা তার জন্য ভালো, এখন ভালো। ইরফান কফির মগে চুমুক দিয়ে ছিটকে ফেলে চুমুক নেওয়ার মুখের কফিটুকু। মায়েরা উল্টো ঘুরে বুঝলো কাহিনী খতম। দৌড়ে দুপা এগোলে আর এগোতে পারে না। ইরফান মায়েরা হাত টেনে ধরে। মায়েরা অসহায় লাগলো। সে পালাতে পারে না এই লোকটা থেকে। এখন কি করবে? ইরফান মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করে দাঁতে দাঁত চেপে, করলা মিশিয়েছ কেন? মায়েরা অবাক হয়। সে তো খুব সামান্য করলা মিশছে, এই লোক এক চুমুক ধরে ফেললো। কি সাংঘাতিক নাক মুখ! ইরফান রেগে হাতের কাপ ছুঁড়ে ফেললো। মায়েরা কেঁপে উঠল। ইরফান মায়েরার মুখ চেপে উপর দিকে তুলে রাগান্বিত চোখে তাকায়, দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড গা। তখনই মায়েরা খুক খুক করে কেসে ওঠে। তার মুখের ভেতর কাঁচা করলা ছিল, তা ছিটকে বেরিয়ে এসে মুখটা একদম ইরফানের দিকে থাকায় মুখের ভিতরে থাকা করলা ছিটকে ইরফানের দিকে যায়। সেসব ইরফানের গাল বলতে মুখটা হা করতে ঘটনাক্রমে মায়ের মুখ থেকে করলা ছিটকে ইরফানের মুখের ভিতরে যায়। মায়েরা ইরফান দুজনে হতভম্ব। মায়েরা চোখ বড় বড় চায়। ইরফান হা করা মুখ বন্ধ হয়ে যায়। শক্ত চোখে মায়ের দিকে চেয়ে থাকে। মায়েরা বারবার ঢোক গিলে বলে, আজ সে খতম। ইরফান মায়েরা মুখ থেকে হাত সরালো, তবে মায়েরা হাত ছাড়ল না। এগিয়ে গিয়ে জানলা দিয়ে মুখ থেকে করলা ছুঁড়ে ফেলে। রাগে শরীর জোচ। মায়েরা কেটে জানলা বরাবর দেওয়ালের সাথে চেপে দেয়। ডান হাতে মায়েরা পেট শক্ত করে চেপে রেখে বাম হাত জানলার গ্রিল মুঠো করে ধরে। এরপর জ্বলন্ত চোখে সিগারেট টেনেছে হিসিয়ে বলে, আই সরি স্টুপিড গার্ল, আই উইল জাস্ট কিল ইউ। মায়েরা এবার সত্যি ভয় পায়। কান্নামাখা গলে বলে, সরি, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস কর। মায়েরা মুখে এখনও কিছুটা করলার অংশ, যার ফলে কথাগুলো জড়িয়ে যায়। ইরফান হাতের স্থান পরিবর্তন করে। জানলা থেকে বাম হাত নামিয়ে সে হাতে মায়েরার পেট ধরে জানলার সাথে চেপে রেখে ডান হাত উঠিয়ে মায়েরার মুখের ভেতর থেকে এসব অখাদ্য জোর করে বের করে দেয়, যেন কোনো ছোট বাচ্চা অখাদ্য ভুল করে খেয়ে ফেলছে। তাই জোর করে শক্ত হাতে বলল, মায়েরা মুখে ব্যথা পেয়েছে। ডান হাত উঠিয়ে ইরফানের কাঁধে হাত দিয়ে ঠেলে ইরফানকে তার থেকে দূরে সরাতে চায়। তবে তার হাতে আধা খাওয়া করলা ইরফানের চোখে পড়ে। অদ্ভুতভাবে মায়েরা হাত ধরে রাখা আধা খাওয়া করলার দিকে চেয়ে থেকে ডান হাতে নিজের মাথার চুল টেনে ধরে। হঠাৎ আবারও মায়েরার মুখ শক্তপোক্ত চেপে রাগান্বিত স্বরে বলে, এই স্টুপিড গার্ল, তুমি কি গরু? এসব অখাদ্য খেতে রুচি বাঁধে না? ইরফানের কণ্ঠে রাগের পাশাপাশি কিছুটা বিস্ময় মিশেছে। মায়েরা নিচু হয়ে মিনমিন স্বরে বলে, নিজে গন্ডার হয়ে আমাকে গরু বলছে। ইরফান মায়েরার হাত থেকে আধ খাওয়া করলাটা জানলা দিয়ে ফেলে দেয়। মায়েরা মাথা দিল বলে, ওটা ফেললেন কেন? আমার করলা খেতে ভালো লাগে। ইরফান বিরোধ করে বলে, লাগবেই তো, গরুদের এসবই ভালো লাগে স্টুপিড। মায়েরা দু হাত দিয়ে ইরফানের হাত থেকে পেটে থেকে সরাতে চায়। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, চুপচাপ থাকুন, নয়তো থাপড়ে সব দাঁত ফেলে দেব। মায়েরা অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে, হাত সরান, আমার পেট ফেটে গেল। ইরফান মায়েরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। মায়েরা তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে নিলে ইরফান মায়েরার বাহু টেনে অন্তত কঠোর স্বরে বলে, আর একবার যদি এসব অখাদ্য খেতে দেখেছি তবে বেহিসেবি থাপ্পড় পড়বে। এই স্টুপিড গেলে স্টুপিড। মায়েরা মাথা নিচু করে মুখ বেঁকায়। তার পছন্দের খাবার সে খাবে। অসহ্য লোক একটা। তার জীবনটাকে কেমন বন্দি বন্দি লাগে ইদানিং। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে। ইরফান মায়েরার হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা ইরফানকে ভেঙচি কেটে বেরিয়ে যায়। মায়েরা ডাইনিং টেবিলে চেয়ারে বসে ফুচকা খায় ব্যস্ত। পুরো প্যাকেটে টেবিলের উপর রাখা। বাটিতে কিছু অংশ দিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে। চেয়ারের উপর দুপা তুলে ভাঁজ করে বসেছে। প্রায় অর্ধেকের কম পরিমাণ খাওয়া শেষ। একটা বাটিতে কাঁচা মরিচ এনেছে। ফুচকা সাজিয়ে তার উপর মরিচ দিয়ে খায়। একদম ঝাল ছিল না ওগুলোতে, তাই এটা বুদ্ধি করছে। চোখ মুখ লাল হয়ে গেছে।
চোখ থেকে দুফোঁটা পানি পড়েছে, তবে মুখের এক্সপ্রেশন বোঝা যাচ্ছে সে বেশ তৃপ্তি করে খাচ্ছে। মায়ের কথা হলো ঝাল খাবে, চোখ দিয়ে পানি পড়বে, মুখ চোখ লাল হবে, এটাই তো মজা, নয়তো ঝাল খেয়ে লাভ কি? খাওয়ার মাঝে হঠাৎ সামনে পড়লে দেখে ইরফান তার সামনে দাঁড়িয়ে রেগে তাকিয়েছে তার দিকে। মায়েরা ফুচকা চিবানো অফ, অসহায় মুখে তাকায় ইরফানের দিকে। আবার কি করলো? মেয়েটা মাথা নিচু করে মুখের ফুচকাটা গিলে নিল, আর চোখে ইরফানের দিকে তাকিয়ে দেখলো সে এখনো সেভাবেই চেয়ে আছে। এইবার মায়েরা গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে, এই লোক একটু শান্তিতেই দিচ্ছে না তাকে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে ফুচকার প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দুচো চেয়ার থেকে নেমে ইরফানের হাত টেনে ধরে। ইরফান রেগে পিছু ফিরে তাকায়। মায়েরা ইনোসেন্ট মুখে নাক টেনে বলে, প্লিজ দিয়ে দিন ফুচকাগুলো আমায়, কোথায় নিয়ে যাচ্ছেন ওগুলো? ইরফান রেগে বা হাতে মায়রাকে টেনে তার সামনে দাঁড় করে দাঁতে দাঁত চেপে বলে, এগুলো সব খাবে? মায়েরা আমতা আমতা করে, আমি? ইরফান রেগে বলে, তুমি স্টুপিড গরু। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না। পিছন থেকে শুদ্ধ বলে, কি রে, তোরা আবার মারামারি করছিস নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় গেটের দিকে। মায়েরা পিছু ফিরে তাকায়। শুদ্ধ মায়েরা ইরফানের সুবাদে চিনেছে। আগে শুদ্ধ শহর থেকে গ্রামে আসলে এ বাড়িতে আসতো, তাই শুদ্ধকে চিনত না। ইরফান মায়েরাকে ছেড়ে হাতের প্যাকেট শুদ্ধর হাতে দিয়ে বলে, ফেলে দিয়ে এগুলো। মায়েরা শব্দ করে বলে ওঠে, না ভাইয়া, ফেলবেন না। শুধু ভুরু কুচকে চেয়েছে, এটা তো দোকানদারের সম্পদ। ইরফানের হাতে কেন বুঝলো না। ইরফান রেগে মায়ের হাত টেনে ধরে ঘরের দিকে নিয়ে যায়। মায়েরা নিজেকে ছাড়াতে চায়, তবে ইরফানের সাথে পারে না। পিছু ফিরে বলে, ভাইয়া প্লিজ, ওগুলো ফেলবেন না, আমার হাড়গুলো। শুদ্ধ হেসে ফেলে। মেয়েদের হাড় ফুচকা, ইন্টারেস্টিং। রান্নাঘর থেকে শুদ্ধর মা বেরিয়ে এসে ছেলেকে বলে, তুই আবার কোথা থেকে ফুচকা আনলি? শুদ্ধ এগিয়ে এসে প্যাকেটটা টেবিলের উপর রেখে বলে, আমি আনিনি, ইরফানের বউ খাচ্ছিল হয়তো, তাই ইরফান ফেলে দিতে বললো। শুদ্ধর মা ভুরুকুচকে বলে, ইরফানই তো সব এনেছে, ফেলতে বলবে কেন? এবার প্যাকেটটার দিকে নজর পড়লে অবাক হয়। মেয়েটা এতগুলো ফুচকা খেয়ে নিয়েছে, ওর পেট কুলাবে কেমনে? কেমন পাগল মেয়ে। শুদ্ধ ভুরু কুচকালো। ইরফানই কিনেছে, আবার ইরফানই ফেলতে বলছে। কিছু একটা ভেবে শব্দ করে হাসলো। শুদ্ধর মা ভুরু কুচকে বললো, হাসছিস কেন? শুধু তার মাকে জড়িয়ে ধরে বলল, এবার তোমাকে নিয়ে যাব সাথে, ছেলের সাথে একটু শহরে থাকা অভ্যাস করো। এত পারবো না, এত কিছু জানি না। ইরফানের বউয়ের এক্সাম শেষ হলে তুমি যাবে, আমি নিয়ে যাব, এটাই ফাইনাল। আমার শহর দম বন্ধ লাগে বাপ। শুদ্ধ কিছু একটা ভেবে বলল, আচ্ছা, শহরে তোমার জন্য একটা ছোট্ট গ্রাম বানাবো, হবে না? শুদ্ধর মা হেসে ফেললে শুদ্ধর কথায়। গালে হাত রেখে হাত মুখ ধুয়ে ইরফানকে নিয়ে খেতে। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে বসে আছে। তখন ইরফান তাকে ঘরে নিয়ে গিয়ে বইয়ের মাঝে বসিয়ে দিয়েছিল। একটু এদিক ওদিক তাকালে রাম ধমক দিচ্ছে, আর একটু ইচ্ছে নেই ওই লোকের সাথে থাকার। শুদ্ধর মা মায়ের পাশে এসে বসল, যা গিয়ে পড়তে বস। মায়ের ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, খালাম্মা, সরি ফুপু, আমাকে তোমার সাথে থাকতে দাও। তুমি তো একাই থাকো, তোমার ভাতিজা আমার সহ্য করতে পারে না। এক মিনিট পর তোমার ভাতিজা আমাকে ও ঘরে থাকার নামে মানবে না। জাস্ট লাইনটা বলার সময় মেয়েটার মুখে ব্যাপক হাসি মিশেছিল। শুদ্ধর মা হেসে বললেন, আমি মানিয়ে রেখে আসবো, আয় আমার সাথে। মায়েরা মুখটা আবারও ভোঁতা হয়ে গেল। এই লোকের সাথে এক ঘরে থাকবে কিভাবে? শুদ্ধর মা মিটিমিটি হাসে। এদের সম্পর্ক কেমন সেটা খুব ভালোই জানে। স্বামী স্ত্রী এভাবে আলাদা হয়ে থাকলে সম্পর্ক কি স্বাভাবিক হয়? একসাথে থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে। মায়েরা হাত ধরে টেনে বিছানা থেকে নামলো। এরপর ইরফানের ঘরের সামনে গিয়ে ডাকে, ইরফান। ইরফান দরজা খুলে বলে, কিছু বলবে ফুপু? শুদ্ধের মা হেসে বলে, তোর বউকে রাখ। কথাটা বলে ঘরে চলে যায়। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়েছে। মেঝেতে পায়ের নখ দিয়ে খুঁড়ছে। এই লোকের সাথে থাকতে হবে জানলে বাসাতেই ঢুকতো না, তার কোনো বান্ধবীর বাড়ি গিয়ে থাকতো। ইরফান গম্ভীর মুখোপায়ব মায়েরার দিকে তাকিয়ে থাকে। এরপর মায়েরা পাশ কাটিয়ে ঘরের বাইরে পা রাখে। মায়েরা পিছু ফেলল। এই ঘর সোজা শুদ্ধর ঘরের দিকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেল। বুঝলো শুদ্ধর সাথে থাকবে বলে বেরিয়েছে। এরপর সেও ঘরের ভিতরে যায়। এদিকে ইরফান শুদ্ধর ঘর
পাশ করে বাকি যে 3টি রুম আছে সবগুলোর সামনে যায়। প্রতিটা ঘরে তালা লাগানো, মেঝেতে বিগড়ে গেল। এই কাজ যে শুদ্ধ খুব ভালো করে বুঝতে পারছে। পিছিয়ে এসে শুদ্ধ দরজার সামনে দাঁড়ায়, গম্ভীর গলায় দাঁতে দাঁতে বলে, শুদ্ধ ওপেন দ্য ডোর। ভেতর থেকে শুদ্ধ শুয়ে ফোন চালায় আর মিটমিট হাসে। ইরফান দরজার সামনে থেকে কোনো সাড়া পায় না। বুঝলো এই বেয়াদবকে বলে লাভ নেই। রেগে দরজায় একটা পাঁচ মারে। চরম বিরক্তিতে শ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ওয়াশরুম থেকে বেরিয়ে ইরফানকে ওভাবে ঠাস করে দরজা লাগাতে কেঁপে ওঠে। চোখ বড় বড় তাকায় ইরফানের দিকে, অতঃপর শুকনো মুখে বলে, আপনি এখানে আসলেন কেন? আমি আপনার সাথে থাকতে চাই না, প্লিজ আপনি যান। ইরফান ঝড়ের বেগে মায়েরাকে ওয়াশরুমের দরজার সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট আর একটা কথা বলে এই মুখ আঁচড়াতে আমি নিজে হাতে সেলাই করবো, স্টুপিড। মায়েরা ভীত চোখে তাকায়। ইরফানের বাদামি চোখের মরিতে যেন অগ্নিকণা ঝরছে, চোয়াল শক্ত হয়ে আসছে। মায়েরা ঘাড় সমান বা ঝাঁকড়া চুল কিছুটা অংশ কপাল চুইয়ে পড়ছে, যেটা মায়েরাকে ভীষণ বিরক্ত লাগছে। ইচ্ছে করলো টেনে সব চুল ছিঁড়ে ফেলতে। মায়েরা ইরফানের চোখের দিকে তাকিয়ে দেখলো ইরফান গম্ভীর চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা কেমন অদ্ভুত লাগলো। এই লোক তো অস্বাভাবিক কেন? এমন চোখ সে এর আগে ছানি পড়া লোকদের দেখেছিল, কিন্তু এই লোকের চোখে তো ছানি পড়েনি। তবু কেমন বিলাইদের মতো চোখ। আর চুলের কথা তো বাদেই দিলাম। মায়েরা মনে মনে প্রতিজ্ঞা করলো এই চুল সে কেটেই ছাড়বে, এর বিনিময়ে 10টা থাপ্পড় খেলেও ভালো, তা এই লোককে মানুষ বানিয়েই ছাড়বে। ইরফান মায়েরাকে হাবার মতো তার দিকে তাকিয়ে থাকতে থেকে বিরক্ত খণ্ডে ধমক দিয়ে বলে ওঠে, হোয়াট? মায়েরা কিছুটা কেঁপে ওঠে। ঢোক গিলে চোখ নামিয়ে মিনমিন স্বর বলে, দূরে সরুন প্লিজ, কথা বলবেন না। ইরফান শান্ত চোখে তাকায়, মায়েরাকে ছেড়ে লম্বা শ্বাস নেয়, এরপর বিছানায় গিয়ে শটাং হয়ে শুয়ে পড়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। লোকটা হুটহাট তাকে চেপে ধরে। মায়েরা বিরক্ত হয়। বুঝলো বিরক্ত কার উপর, এই লোকটার উপর নাকি অদ্ভুত অনুভূতির উপর। বারবার হাই তুলছে। সে ঘুমাবে কোথায়? বিছানায় তাকালে দেখলো অপর পাশ ফাঁকা। ইরফান এক সাইডে শুয়ে আছে, চোখের উপর ডান হাত রাখা। মায়েরা অসহায় চোখে কিছুক্ষণ চেয়ে ধীর পায়ে এগিয়ে এলো। সে না ঘুমিয়ে কোথায় থাকবে? নিচে থাকা যাবে না, তার ঠান্ডা লাগে। কিন্তু লোকটার পাশে থাকবে যদি ঘুমের ঘোরে এই লোক তাকে তুলে ছুঁড়ে ফেলে? ঘুমের চোটে তাকাতে পারছে না। ভাবনা রেখে ধীরে ধীরে বিছানার কোণায় উল্টে হয়ে শুয়ে পড়ল। জীবনে আর কোনো ছেলের সাথে থাকেনি, আজ কীভাবে স্বাভাবিক থাকবে? সে বোধহয় পারবে না। আর একটু চেপে যায় কোণা দিকে। চাপতে চাপতে ঠাস করে খাট থেকে পড়ে নিতে দিলে ইরফান মায়েরাকে টেনে রাগানিতে স্বর বলে, স্টুপিড, সাপের সাপের খেলা দেখাতে এসেছো? মায়েরা চোখ বড় করে তাকায়। সাপের খেলা মানে? কি অদ্ভুত কথাবার্তা। ইরফান বিরক্তিতে নিঃশ্বাস ফেলে মায়েরার হাত ছেড়ে জায়গায় সরে এসে ডান হাত কাত করে চোখ বুজে নেয়। মায়েরা ভোঁতা মুখে চেয়ে থাকে। পিঠ ফিরিয়ে রাখা ইরফানের দিকে রেগে তাকে বিড়বিড় করে 2-4টে কথা শোনায়। চোখ ঘুম আচ্ছন্ন ভিড় করায় মেয়েটার কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায়। ইরফানের চোখ একটু লেগেছিল, কিন্তু নাকে কেমন সুড়সুড়ি লাগায়, যা একটু লেগেছিল সব ছুটে যায়। দ্রুত চোখ মেলে তাকায়। মুখের সামনে এতগুলো চুল থেকে ভুরু কুঁচকে যায় তার। ঘুরে তাকাতে নিলে তার হাতের উপর ভারী কিছু। মাথা উঁচু করে তাকালে দেখতে পায় মায়েরা তার বাম বাহু বালিশ বানিয়ে আরাম করে ঘুমিয়েছে, মাথার অর্ধেক চুল এপাশে। ইরফান ঠাস করে মাথা উঁচু করে বালিশ রাখলো। বিরক্তিতে নিঃশ্বাস ফেলা ডান হাতে কপালে স্লাইড করতে লাগলো। ইচ্ছে করলো এই মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু তার ইচ্ছেকে আপাতত চাপা দিল, কারণ সে জানে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। মায়েরাকে মায়েরার বালিশে শুয়ে দিল। তাকালো না একবারও মায়েরার দিকে। হনহন করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ইরফান বিছানায় চোখ পড়লে দেখলো মায়েরা নিজের বালিশ রেখে তার বালিশে শুয়ে আছে, তবে বডি মায়েরার মায়েরার জায়গায়। চুলগুলো কোমরের নিচ পর্যন্ত ছড়িয়েছে। ইরফান অদ্ভুতভাবে তাকালো। এভাবে কেউ ঘুমায়? মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কবাডি খেলছে। ইরফান মেজাজে হাই লেভেলে খারাপ হলো। ইচ্ছে করলো একে এক্ষুনি কয়েকটা থাপ্পড় দিয়ে
ঘুমানোর স্টাইল শেখাবে। বিড়বিড় করে বলল, স্টুপিড বাদর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে বাদরামি করছে। প্রণয়ের অমল কাব্য ৩য় পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।